মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, দরদের থেকে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে। এই রকমই ছোঁয়াচে দরদ বোধহয় এসএসসি আর রাজ্য সরকারেরও আছে, কিন্তু মুশকিল যেটা সেটা যোগ্যদের জন্য নয়, দাগীদের জন্য আছে। তা না হলে আদালতের এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে ধাক্কা খেতে খেতেও হুঁশ ফিরছে না কেন? আর সেই নিয়েই আমাদের প্রথম প্রশ্ন। এক সপ্তাহে একই মামলায় জোড়া ধাক্কা, হাকিম বদলালেও বদলালো না হুকুম। এসএসসির নতুন পরীক্ষায় বসতে পারবে না দাগীরা, সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। বারবার ধাক্কা খেয়েও কোন অঙ্কে সেই দাগীদের পাশেই থাকছে সরকার? দ্বিতীয় প্রশ্ন। দাগীদের প্রতি সরকারের যতটা দরদ ততটাই অবহেলা যোগ্যদের প্রতি। ডিভিশন বেঞ্চের রায়ের পর সরব চাকরিহারারা। আদালত বারবার বললেও যোগ্যদের তালিকা দেয়নি সরকার। যোগ্যদের জন্য একটু দরদ দেখালে আজ কি তাদের রাস্তায় থাকতে হতো? তৃতীয় প্রশ্ন। নতুন পরীক্ষাবিধিতে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর। সুপ্রিম কোর্ট যে অযোগ্যদের মাইনে ফেরত দিতে বলেছে, ঘুরিয়ে তাদের জন্য 10 নম্বর পুরস্কারের ব্যবস্থা করেছিল এসএসসি। এই উল্টো পথে হাঁটার নেপথ্যে রহস্যটা কি? চতুর্থ প্রশ্ন। বাংলার বীর বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা দিল বাংলারই সরকারি বিশ্ববিদ্যালয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র নিয়ে নিন্দার ঝড়। হিন্দি সিনেমায় ক্ষুদিরাম বসুর নাম বিভ্রাট নিয়ে নিন্দায় সরব যে সরকার, এখন তারা নীরব কেন? পঞ্চম প্রশ্ন। 2019 সালে ক্লাস 8-এর বইয়ে সন্ত্রাসবাদী প্যারাগ্রাফের মধ্যে নাম ছিল ক্ষুদিরাম বসু। বিধানসভায় ক্ষমা চেয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর এবার প্রশ্নপত্রে বিপ্লবীরা সন্ত্রাসবাদী। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বারবার একই ভুল কিভাবে সম্ভব? ষষ্ঠ প্রশ্ন। হাসপাতালে দাদাগিরির অভিযোগ। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে কালো ব্যাচ পরে প্রতিবাদ ট্রপিক্যালের ডাক্তার ও নার্সদের। একই রকম অভিযোগে বিজেপির কৌস্তব বাগচির বিরুদ্ধে এফআইআর আর তিনবার পুলিশি তলব হলে কাঞ্চনের ক্ষেত্রে পৃথক ফল কেন? তবে শুরুতেই দেখাবো আজ ঠিক কী নির্দেশ দিল মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। দেখুন। এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না দাগীরা। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। প্রথমে সিঙ্গেল বেঞ্চ, এবার ডিভিশন বেঞ্চ। ফের হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। ফের পরাজয়। আদালতে মুখ থুবড়ে পড়ল স্কুল সার্ভিস কমিশনও। এটা একদম সঠিক সিদ্ধান্ত যে অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বা কোনো না কোনোভাবে র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে, তাদের পরীক্ষায় বসার কোনো অধিকার নেই, সেটা সুপ্রিম কোর্ট থেকেও জানিয়ে দিয়েছিল। এবং তার বিরুদ্ধে রাজ্য গিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তার আমরা তীব্র নিন্দা জানাই। যারা কোনো রকমভাবে সমাজে যারা একেবারে চিহ্নিত অযোগ্য তাদের পক্ষ নিচ্ছে, এটা সত্যি এটা নিন্দনীয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যর রায় বহাল রাখল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না দাগীরা। তারা চাইছিলেন যে টেন্টেড ক্যান্ডিডেট তারা যাতে এই নিউ রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারেন, সেটা চাইছিলেন রাজ্য এবং এসএসসি। আজকে মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বলে দিয়েছেন যে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য যে জাজমেন্ট দিয়েছেন সেটি সঠিক, এবং সেই জাজমেন্ট মোতাবেকই এই টেন্টেড ক্যান্ডিডেটরা নতুন সিলেকশন প্রসেসে একদম তারা বসতে পারবেন না। টেন্টেড ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে পারবে না, যেটা সিঙ্গেল বেঞ্চ বলেছিল সেটাই ডিভিশন বেঞ্চ অ্যাফার্ম করেছে। দেখো, যুক্তিগুলো করেছি, গ্রহণ করেনি কোর্ট গ্রহণ করেনি, যেটা কোর্টের কথা তো মানতে হবে আমাকে। আমি তার সমালোচনা করতে পারি না। রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন দুতরফেই আদালতে সওয়াল করে বলা হয়, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দাগীদের নিয়োগে অংশ নিতে কোনো বাধা নেই। এমনকি কমিশনের তরফে এও বলা হয়, পরীক্ষায় বসতে না দেওয়া হলে দাগীদের অপূরণীয় ক্ষতি হবে। কিন্তু কোনো আবেদনেই কাজ হলো না। হার হলো রাজ্য সরকার ও কমিশনের। সুপ্রিম কোর্ট বললেও শুনবে না, সিঙ্গেল বেঞ্চ বললেও শুনবে না, ডিভিশন বেঞ্চ বললেও শুনবে না। আসলে চাকরি চুরির পয়সা কালীঘাটে পৌঁছেছে, এবং সেই কারণে চাকরি চোর এবং যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের জন্য সরকার রোজ ধাক্কা খাচ্ছে, তাতেও কোনো জ্ঞান হচ্ছে না। রাজ্য সরকারের তরফে হাইকোর্টে সওয়াল করা হয়, পরীক্ষায় বসতে না দিলে দাগীদের মৌলিক অধিকার খর্ব হবে। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী প্রশ্ন তোলেন, একই অপরাধে কতবার শাস্তি হবে? যখনই কোনো নিয়োগ শুরু হচ্ছে তখনই কেউ না কেউ এসে সেটাকে আটকে দিচ্ছে বা আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে হার, ডিভিশন বেঞ্চে পরাজয়। দাগীদের পাশে দাঁড়িয়ে এবার কি সুপ্রিম কোর্টেও যাবে রাজ্য সরকার, নাকি এবার ক্ষান্ত দেবে? সৌভিক মজুমদার, সৌমিত্র রায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, যা হওয়ার ছিল ঠিক তাই হলো। দেশের আইন যা বলে, ডিভিশন বেঞ্চের রায়ও ঠিক তাই বলল। আমরা বারবার প্রশ্ন তুলেছি যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন কি করে চিহ্নিত অযোগ্য বা দাগীদের পাশে দাঁড়াচ্ছে। একবার নয়, বারবার। রাজ্য কি করে অযোগ্যদের পাশে দাঁড়ায়, রাজ্য কি করে অন্যায়ের পাশে দাঁড়ায়, প্রথম দিন থেকে এই প্রশ্ন আমরা তুলে গেছি। সবচেয়ে বড় কথা, চিহ্নিত অযোগ্য বা দাগীদের এই তালিকা তো এসএসসি আদালতে জমা দিয়েছে, যার ভিত্তিতে সুপ্রিম কোর্ট বলেছে এই দাগীদের মাইনে ফেরত দিতে হবে। ভাবুন, মাইনে ফেরত দেওয়ার বদলে সুপ্রিম কোর্টের রায়ের সম্পূর্ণ উল্টো দিকে গিয়ে তাদেরই পরীক্ষায় বসার সুযোগ করে দিচ্ছে এসএসসি আর রাজ্য সরকার। সেই জন্যই বললাম, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় যে ডিভিশন বেঞ্চেও বহাল থাকবে, এটাই তো প্রত্যাশিত। কারণ ল অফ দ্য ল্যান্ড এটাই বলে এবং নৈতিকতার বিচারেও এটাই হয়। ফিরদৌস কি মানবে? আমার প্রথম বক্তা আজ ফিরদৌস শামীম। দেখুন, আমি একটু পিছিয়ে গিয়ে আমি একটু শুরু করব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি হারিয়ে যাওয়ার পরে সমস্ত শিক্ষকদের ডাকলেন, যোগ্যও ছিল, অযোগ্যও ছিল, দাগীও ছিল, অদাগীও ছিল। বললেন আমি তোমাদের সঙ্গে আছি। 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য, নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট, তারা শিক্ষকতা করতে পারবেন। আপনি জানেন সুমনবাবু, এই শিক্ষক যারা 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করছে, তাদের মধ্যে থেকে একটা অংশ পরীক্ষায় বসতে পারবে না। আপনি শুনে হয়তো অবাক হয়ে যাচ্ছেন, ফ্যাক্ট। কেন? এবার প্রশ্নটা করলে এবার উত্তরটা দিই। তার কারণ, এর আগে 2016 সালের যে রিক্রুটমেন্ট রুলস, সেখানে ন্যূনতম যোগ্যতা মান ছিল 45%। এখন সেটাকে বাড়িয়ে করা হয়েছে 50%। সেই জন্য সেই যোগ্য, নট স্পেসিফিক্যালি টেন্টেড শিক্ষকরা যারা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন, তারা পরীক্ষায় বসতে পারবে না। রাজ্য মানে সরকার দাগী নয় সেই অর্থে যোগ্য, কিন্তু তারা পরীক্ষায় দ্বিতীয়বার বসতে পারছে না। রাজ্য সরকারের মন বা এসএসসির মন তাদের জন্য কিন্তু কাঁদছে না। আমি বলছি, মুখ্যমন্ত্রী ডেকে যাদের জন্য বলেছিলেন তোমাদের জন্য আমার মন কাঁদে, সেই তথাকথিত যোগ্য অদাগী শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের মন কাঁদছে না। কাঁদছে কাদের জন্য? যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য। বলছে তাদের মৌলিক অধিকার নাকি খর্ব হয়ে যাচ্ছে। আচ্ছা, এসএসসি কেউ একটা অ্যাপ্লিকেশন করতে পারছেন না, তাদের জন্য এসএসসির মন একেবারে কেঁদে উঠবে। কতজন ছেলে মেয়ে যারা 2016 সালে যে বয়সসীমার মধ্যে থাকলেও আজকে তারা বয়সসীমা পেরিয়ে গেছেন, এই রিল্যাক্সেশন প্রয়োজন, তাদের জন্য এসএসসির মন কাঁদছে না, সরকারের মন কাঁদছে না। কাঁদছে কাদের জন্য? যারা সাদা খাতা জমা দিয়েছেন তাদের জন্য। বলছেন তাদের মৌলিক অধিকার নাকি খর্ব। আর দুদিন পর তো যুক্তি দেবেন যে চোরেদের মৌলিক অধিকার খর্ব হয়ে যাচ্ছে, তার কারণ তারা চুরি করতে পারছে না, আমরা স্টেট হিসেবে শাস্তি দেব না, চোরেদের চুরি করাটাই মৌলিক অধিকার। আপনি যুক্তি দিচ্ছেন, মানে আমি অবাক হয়ে যাচ্ছি, যুক্তি দিচ্ছেন ডাবল জিওপার্ডি। তাহলে সুপ্রিম কোর্ট কি মানে ভুল করলেন? মানে সুপ্রিম কোর্ট প্রথমে একবার রায় দিয়ে বললেন তাদের চাকরি চলে গেল, আর দ্বিতীয়বার বললেন, মানে ওই রায়েই বললেন যে তাদেরকে পয়সা ফেরত দিতে হবে, তার মানে দুবার শাস্তি। তৃতীয় বললেন যে এরা পরীক্ষায় বসতে পারবে না। আমি যদি রাজ্য সরকারের যুক্তি এবং এসএসসির যুক্তি মেনে নিই, তাহলে তো সুপ্রিম কোর্ট মহা ভুল করেছে। যে সুপ্রিম কোর্ট বলেছে প্রথমে চাকরি কেড়ে নিয়েছে, তারপরে একই রায়ে বলেছে যে না তোমরা টাকা ফেরত দাও। সুপ্রিম কোর্ট মহা ভুল করেছে এবং কলকাতা হাইকোর্ট সেই সুপ্রিম কোর্টের মহা ভুলটা রাজ্য সরকারের সাবমিশন অনুযায়ী ঠিক করে দেবেন। এটা হয় ডাবল জিওপার্ডি, এ থেকে বলে না। এটা একটাই প্রসিকিউশন, একটাই বিচারে আপনার মাল্টিপল শাস্তি হতেই পারে। যেমন হয় দেখবেন সাধারণভাবে জেল সঙ্গে জরিমানা। আপনি এই ক্ষেত্রে বলেছে চাকরি টার্মিনেট হয়ে যাবে, কারণ অপরাধ করেছেন, সাদা কালো জমা দিয়ে চাকরি পেয়েছেন, অপরাধ করেছেন, আমরা সার্ভিস টার্মিনেট হবে, চাকরি টার্মিনেটেড হয়ে যাবে, মাইনে ফেরত দিতে হবে, এটা কি ডবল শাস্তি? একদম, এটা বুঝতে পারবেন না। আপনার সাধারণ যুক্তিতে এটা আসে, কিন্তু ওদের সাধারণ যুক্তিতে এটা আসছে না। তার কারণ হচ্ছে এদের দায় আছে। এই দায়টা হলো আর্থিক দায়। তার কারণ এরা তো আর সাদা খাতা এমনি জমা দিয়েছেন, এমনি চাকরি পেয়েছেন ভালোবাসার খাতিরে, এটা ভাবার কোনো কারণ নেই। অর্থের বিনিময়ে চাকরি। বেশ, আমি আর্থিক দায় আলাদা করে আসবো, কিন্তু তার আগে ফিরদৌসকে ধন্যবাদ। আমি সত্যিই জানতাম না যে এই নতুন বিধি, ইতিমধ্যেই যারা যোগ্য প্রার্থী আছেন তারা তো পরীক্ষায় বসারই বিরোধী, কিন্তু এই নতুন বিধিতে একাধিক এই ধরনের অসঙ্গতি থাকলে এটাও তো আলাদা করে নিঃসন্দেহে আদালতের দ্বারস্থ কাউকে হতে হবে। অলরেডি হয়েছেন এবং সেই মামলা ফিক্সড করেছেন মহামান্য বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ আগামী সোমবার। এবং এই যে জাস্টিস মার্জনা করবেন সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্র, তিনি কিন্তু তাদের হয়ে অ্যাপিয়ার করছেন। তিনি বলছেন যে দেখুন এই যে নিয়মটা,
যে 45% ছিল, সেই 45% নাম্বার রাখতে হবে, এটা 50% করা যাবে না। এরকম অনেক দেখবেন যেমন ওবিসি নিয়ে সেদিনও কলকাতা হাইকোর্টে এই যখন শুনানি হয়, সিনিয়র ব্যারিস্টার অনিন্দ মিত্র একেবারে কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন যোগ্য চাকরি প্রার্থীরা, সেই ছবিও আমরা দেখেছি। কিন্তু এইখানে আমি আমার দ্বিতীয় প্রতিবেদনে যাব, যেখানে নিঃসন্দেহে অযোগ্যদের এই ব্যাপক দুর্নীতির জন্য অনিশ্চয়তার মুখে আরও একবার পড়ল কিন্তু যোগ্যদের চাকরিটা শুধু নয়, সেটা তো পড়েই গেছে, চাকরি পাওয়ার সম্ভাবনাটাও। কেন বলছে এই কথা, পরে প্রতিবেদন। এক সপ্তাহে দুবার সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও হারল রাজ্য সরকার। চিহ্নিত দাগীদের নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই সুযোগ নয়। 3 দিনের ব্যবধানে সেই নির্দেশই ফের একবার স্পষ্ট করে জানিয়ে দিল হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে করতে হবে 2025-এর নিয়োগ প্রক্রিয়া। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেই বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাসদের বেঞ্চ নির্দেশ দেয়, নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত দাগীরা অংশ নিতে পারবেন না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই বিচার ব্যবস্থার এই যে জায়গাগুলো, এখানে আমরা সাধারণ মানুষরা ভরসা করি যে আমরা ন্যায় বিচার পাবো। অন্তত আজকের এই যে রায়দান বা সুপ্রিম কোর্ট আগেও দিয়েছে, এই জায়গাটুকুতে আমরা ন্যায় বিচার পেয়েছি যে যারা অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে না, তাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে, তাদের 12% সুদের হারে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, সেই দিক থেকে সমস্ত সঠিক রায় হয়েছে। 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে পরিষ্কার বলা হয়, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের চাকরি বাতিলের পাশাপাশি বেতনও ফেরত দিতে হবে, কারণ এই চিহ্নিত অযোগ্যদের জন্যই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হয়েছে। কিন্তু তারপরও নতুন করে পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি এসএসসি জারি করে, তাতে কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে দাগীরা পরীক্ষায় বসতে পারবে না। এই প্রেক্ষাপটে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ। 1 জুলাই এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে স্পষ্ট করে বারণ করা হলো না? হাইকোর্টে দাঁড়িয়ে দাগীদের হয়ে সওয়াল করে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। কখনো তিনি প্রশ্ন তোলেন, কারো দোষ প্রমাণ হয়েছে? কোন আইনে এদের আটকানো হবে? যা শুনে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অবধি বলেন, কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলবেন? সিঙ্গেল বেঞ্চের রায় পছন্দ না হওয়ায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। সেখানেও ধাক্কা খেল দুপক্ষই। একটা প্রবাদ আছে, কান কাটা চলে বাজারের মধ্য দিয়ে। এই সরকারের অবস্থাও তাই। এত ভৎসনা, এত অপমানিত হওয়ার পরেও, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সর্বক্ষেত্রে ঘাড় ধাক্কা খাওয়ার পরেও বিন্দুমাত্র লজ্জা বোধ এই সরকারের জাগছে না। এটাই সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। ডিভিশন বেঞ্চের, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এসএসসি সংক্রান্ত যে রায় বেরিয়েছে, সেই রায় যে সংশ্লিষ্ট দপ্তর আছে, অর্থাৎ শিক্ষা দপ্তর এবং এসএসসি, তারা আগে খতিয়ে দেখবেন, আইনি দিকটা খতিয়ে দেখবেন, আইনি পরামর্শ নেবেন এবং সেই মতো রাজ্য সরকার তার পরবর্তী পদক্ষেপ নেবে। সোমবার হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। বৃহস্পতিবার সেই রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। সৌভিক মজুমদার, সৌমিত্র রায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরের বক্তা প্রথম দিন থেকে বলে আসছেন যে সরকার যোগ্যদের পাশে নেই, যাবতীয় দরদ দাগীদের জন্য, এবং যোগ্যদের যদি সত্যি পাশে থাকতেন, তার যুক্তি ছিল তাহলে যখন বারবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যোগ্যদের তালিকা চেয়েছিল, তাহলে সেই তালিকাটা সরকারের তরফ থেকে জমা দেয়া হতো। অমিত রঞ্জন ভূঁইয়া, ভৌত বিজ্ঞানের প্রাক্তন শিক্ষক, প্রতিবার প্রাক্তন শব্দটা বলতে গিয়ে আমার খারাপ লাগে, দক্ষিণ 24 পরগনার একটা স্কুলে অত্যন্ত সম্মানের সঙ্গে পড়াতেন। অমিত রঞ্জন ভূঁইয়ার কাছে যাব, আজ কি বলবেন? শুভ সন্ধ্যা। আমি আজকে আমার কয়েকটি কথা বলবো, তার আগে আমি রবি ঠাকুরের প্রশ্ন কবিতার দুটি লাইন দিয়ে আমি শুরু করছি। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেঁচেছো ভালো। এই রাজ্য সরকারের দুর্নীতি আমাদের নিঃশ্বাসের, আমরা যে অক্সিজেন নিই, যেটা নিয়ে বেঁচে থাকি, তাতে বিষ মিশিয়েছে। আমরা যে আশ্রয়টাকে, যে জীবিকাটাকে আমাদের জীবন ধারণের
অবলম্বন করেছিলাম সেইটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে। এই রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্যে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো সে তার নিজের ভুল থেকে শুধরে নেবে, কিন্তু কি বারবার দেখছি সেই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এবং আবার পরবর্তীতে হাইকোর্টে বারবার অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা করছে। বারবার ওনারা সওয়াল করছেন অযোগ্যদের দাগিদের মৌলিক অধিকার নিয়ে, কিন্তু যারা কোনো অন্যায় করলো না, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেল না, যাদের বিরুদ্ধে 17 রকমের কোনো অভিযোগ, র্যাংজাম, ওএমআর ইস্যু কোনো অভিযোগ পাওয়া গেল না, তাদের মৌলিক অধিকার নিয়ে আমাদের একটা আশা ছিল হয়তো বিচার ব্যবস্থা হবে, সেখানেও কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমরা একটা জিনিস জানতে চাই, 140 কোটির দেশে আমরা যদি বিচার না পাই আমরা কোথায় যাব? আপনি কেন আমাদেরকে টেন্টেড বলে দাগাতে পারলেন না? আর কেনই বা আমাদেরকে আনটেন্টেড বলতে পারলেন না? কেন আমাদেরকে বারবার বলে গেলেন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড? আমাকে বলে যান যে আপনারা এই দুর্নীতি করেছেন, আপনাদের এই অভিযোগ পাওয়া গেছে। 15,403 জন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি তাদেরকে কেনই শাস্তি দিচ্ছেন? তাদের জীবনকে কেন নরক করছেন? এবং এই বরাবর আমরা দেখছি রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকার বারবার অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে, তাদের মৌলিক অধিকার নিয়ে ভাবছে, আমাদের অধিকার নিয়ে ভাবছে না। পশ্চিমবঙ্গের মেধা, পশ্চিমবঙ্গের শিক্ষা আজকে ভুলুণ্ঠিত হয়েছে। এটা কি বাঙালির লজ্জা নয়? এই লজ্জা রাখবে কোথায় বাঙালি যে আজকে যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে এই এক বুক যন্ত্রণা নিয়ে? রাজ্য সরকার সেটা নিয়ে একবার ভাবছে না। ওনারা বিচার ব্যবস্থা আমাদের শাস্তি দিয়েছেন, এটা শুধু আমাদের শাস্তি নয়, আমাদের পরিবারকেও শাস্তি দিয়েছে। ওনারা তো লিখতে পারতেন যে আপনাদেরকে ফাঁসির শাস্তি দিলাম, এটা এই যন্ত্রণা থেকে সেটা মনে হয় জন্য আমাদের জন্য আরও উপযুক্ত হতো। তাই আমি কয়েকটা লাইন বলে আমি আমার বক্তব্যটা শেষ করব, যেটা মনে হয় এই সময়ের জন্য উপযুক্ত হবে। যে কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কতটা প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোক দীপ্ত, কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিৎকার। বাঙালি হিসেবে পশ্চিমবাংলায় জন্মেছি, এটা আমাদের কাছে ধিৎকার। কেন আমি এই বাংলায় জন্মালাম? অন্য কোথাও জন্মালে হয়তো এই পরিস্থিতি অন্যের দোষ নিয়ে, অন্যের পাপের ফল নিয়ে, অন্যের লোভের পরিণতি হিসেবে আমাদেরকে আজকে এই দিন দেখতে হতো না। 10 বছর আগে আমরা চাকরি পরীক্ষা দিয়েছিলাম, 7 বছর যোগ্যতার সঙ্গে চাকরি করছি। স্কুলে বাচ্চারা আমাদেরকে বলেন স্যার আপনারা কবে আবার আগের মতো ফিরে আসবেন? ম্যাম আবার কবে আগে ফিরে আসবেন? আপনাদের ক্লাস আপনারা কবে আবার নিয়মিত করবেন? আমরা বুঝতে পারছি না। আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন, আমরা আবার বিদ্যালয়ে ফিরে গিয়ে ওই কালো বোর্ডগুলোতে চক ডাস্টার দিয়ে ওদের জীবন গড়ে তুলি, জীবনের রেখাগুলোকে গড়ে তুলি। আমাদেরকে আবার বিদ্যালয়ে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। হয়তো আমরা বলে উঠতে পারছি না, দিনের পর দিন আসছি, রাস্তায় পড়ে রয়েছি, মার খাচ্ছি, লাঠি খাচ্ছি, মাথা ফাটছে, চোখ হয়েছে। এটা কি আমাদের পাওনা ছিল? এটা কি যোগ্য শিক্ষকদের, বাংলার মেধাবী শিক্ষকদের পাওনা ছিল? এটা কবে বুঝবে রাজ্য সরকার? বারবার ওরা কেন অযোগ্যদের দাগিদের পাশে তাদের মৌলিক অধিকার নিয়ে ভাবছে, আমাদের মৌলিক অধিকার নিয়ে কবে ভাববে? এই প্রশ্ন আমরা বারবার করে যাচ্ছি। যে বাংলায় রবীন্দ্রনাথ জন্মেছে, বিবেকানন্দ জন্মেছে, বিদ্যাসাগর জন্মেছে, বাংলার শিক্ষা সংস্কৃতির এই অবমূল্যায়ন, অধঃপতন আর দেখা যাচ্ছে না। আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। আমরা পাচ্ছি না আর এই যন্ত্রণা নিতে। বারবার আমরা সুপ্রিম কোর্টে দেখছি, হাইকোর্টে দেখছি, সব জায়গায় আপনারা ওই দাগি যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, যাদের নামে র্যাঙ্ক জাম্পের অভিযোগ আছে, যাদের নামে ওএমআর ইস্যু আছে, তাদের নিয়ে ভাবছেন, আমাদের নিয়ে ভাবছেন না। কেন? আমরা 240 টাকা দিয়ে ফর্ম বলেছিলাম বলে? আমরা আপনাকে 15 লাখ টাকা, 14 লাখ টাকা, 12 লাখ টাকা দিতে পারিনি বলে? এটা আমাদের অপরাধ। বাংলার সেই মেধাবী ছেলেরা কোথায় যাবে? তারা তো এই সরকারি চাকরিগুলো পাখির চোখ করে, তারা কোথায় যাবে? প্রশ্ন করুন। একটা জিনিস বলবেন, রাজনীতি কোনো রাজনীতি নয়। জীবন যখন আপনার পেটে লাথ পড়বে তখন সিপিএম, কংগ্রেস, বিজেপি কেউ আপনার পেটের দায়িত্ব নেবে না, আপনার পরিবারের দায়িত্ব নেবে। আপনি যে জীবিকাটা অর্জন করেছিলেন, যে সম্মানের চাকরিটা অর্জন করেছিলেন নিজের যোগ্যতায়, আজকে সেটাকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আপনার সারা জীবনের সততা সেই সততাকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে এই রাজ্য সরকার। এবং বিচার ব্যবস্থার কাছে আমাদের আশা ছিল, করজোড়ে আমরা প্রার্থনা করছি, আমাদেরকে বিচার দিন, আমাদেরকে বিদ্যালয়ে ফেরান। ওই উপাধি নিয়ে আমরা বাকি জীবনটা আমরা বাঁচতে চাই না। ইউ আর নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। অমিতের এই সত্যি কথা বলতে এই ভেজা চোখের জলের উত্তর আমার কাছেও নেই। একেবারে পরিষ্কার যে প্রশ্নটা, হ্যাঁ নিঃসন্দেহে চাকরি চলে যাওয়া, আর্থিক প্রশ্ন তো আছেই, কিন্তু যেভাবে একেবারে মানে সত্যি সত্যি সমাজে তারা টেন্টেড হয়ে যাচ্ছেন, যে সমাজে চাকরি হারা হিসেবে কার্যত কোনো অপরাধ ছাড়া দাগিয়ে দেয়া হচ্ছে, সেখানে নৈতিকতার প্রশ্ন তো অবশ্যই আসবে। নীতিগতভাবে কোনো ভুল না করে 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে মেধার জোরে যে এতজন চাকরিকে করছিলেন, তাদের জবাব কে দেবে? আমি বলছি এর জবাব প্রত্যেককে দিতে হবে। ঠিক এইখান থেকে যে দীর্ঘ যাত্রাটার মধ্যে দিয়ে অমিত রঞ্জনদের যেতে হলো, আমার মনে আছে গত 2 বার উনি স্টুডিওতে এসেছিলেন পুলিশের মার খেয়ে, পুলিশের লাঠির বাড়ি খেয়ে, শরীরে চিহ্ন নিয়ে, একবার হাতে ভাঙা লাঠি নিয়ে।
আমি বলছি এইটা কিন্তু যোগ্য শিক্ষকরা ডিজার্ভ করেন না, খুব স্পষ্ট বলছি। এই যন্ত্রণার ইতিহাসটা এক ঝলক দেখে নিই। দাগিদের পাশে দাঁড়াতে গিয়ে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে জোরালো ধাক্কা খেয়েছিল তৃণমূল সরকার। এবার ডিভিশন বেঞ্চেও মামলা হারল তারা। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল এসএসসির নতুন নিয়োগে অংশ নিতে পারবে না দাগিরা। এই দাগিদের ব্যাপক দুর্নীতির জন্যই 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে। চাকরি হারাতে হয়েছে যোগ্যদের। অনিশ্চয়তার মুখে পড়েছে হাজার হাজার তরুণ তরুণীর ভবিষ্যৎ। কিন্তু তৃণমূল সরকার এবং স্কুল সার্ভিস কমিশন শুরু থেকেই সেই দাগিদেরই পাশে। মন্ত্রিসভার সিদ্ধান্তে তৈরি যে অতিরিক্ত শূন্যপদ নিয়ে বিতর্কের ঝড় ওঠে তা দুর্নীতিগ্রস্তদের চাকরি বাঁচাতেই তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার যোগ্য অযোগ্য আলাদা করার কথা বললেও তা করা হয়নি। সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখার পর 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন। সেখানেও তাঁর মুখে শোনা গেছিল অযোগ্যদের প্রসঙ্গ। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। এই প্রেক্ষাপটে যোগ্য চাকরিহারারা বলছেন দাগিদের প্রতি রাজ্য সরকারের যতটা দরদ, যোগ্যদের প্রতি অবহেলা ততটাই স্পষ্ট। সবাই মিলে দেখছি অযোগ্যদের নিয়েই পড়েছেন, আর আমরা যারা আছি সো কল্ড আনটেন্ডেড যোগ্য ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আমাদের নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই। আফটার অল জানি না আমরা কি দোষ করলাম, স্বচ্ছতা সততার পথে চলে এই চাকরিটা পেয়ে কোনো দুর্নীতির হাত না ধরেই মনে হয় আমরা অনেক বড় দোষ করে ফেলেছি। সর্বজনসমক্ষে আমার একটাই প্রশ্ন, আমরা যোগ্যরা কি দোষ করলাম যার জন্য আমাদের কথা কেউ ভাবছেন না? এরপর এসএসসির নতুন নিয়োগে দাগিদের অংশগ্রহণ আটকাতে হাইকোর্টে মামলা হলে সেখানেও দাগিদের হয়ে লাগাতার সওয়াল করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি এই প্রশ্ন তোলেন যে কারো দোষ প্রমাণ হয়েছে, কোন আইনে এদের আটকানো হবে। বুধবারও ডিভিশন বেঞ্চের শুনানিতে কার্যত দাগিদের হয়ে সওয়াল করে অ্যাডভোকেট জেনারেল বলেন, নিয়োগে অংশ নিতে না দেওয়া হলে সেটা মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে। শুরু থেকে লাগাতার দাগিদের প্রতি রাজ্য সরকার এবং এসএসসির এই দরদ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। অযোগ্যরা মুখ খুলতে শুরু করে কোন কোন তৃণমূল নেতাকে কত পয়সার বিনিময়ে তারা চাকরি পেয়েছে, তাহলে তো ভূমিকম্প হয়ে যাবে তৃণমূল কংগ্রেসে। সেই ভয়েই রাজ্য সরকার ভীত সন্ত্রস্ত এবং বারবার একটি সরকার অনৈতিক কাজ করতে চাইছে। সরকার প্রথম দিন থেকে এটা স্পষ্ট করে দিয়েছে যে সরকারটা চাকরি চোরেদের জন্য, যারা টেন্টেড, যারা দাগি, যারা দুর্নীতি করে তাদের জন্য সরকার। চালের সঙ্গে কাকড় মিশিয়ে দিয়েছে। বারবার কথা হওয়া সত্ত্বেও ওএমআর শিট দেখাতে পারেনি, দেখায়নি, লুকিয়ে রেখেছে, ধামাচাপা দিয়েছে। পাল্টা যুক্তি দিয়েছে তৃণমূল। 180 জন মাত্র অ্যাপ্লিকেশন করেছে গতকাল পর্যন্ত, অযোগ্য আর কি, যাদের ক্লেমড আনটেন্টেড, যাদেরকে বলেছিল অযোগ্য আইডেন্টিফাইড। হ্যাঁ, 180 জন মাত্র অ্যাপ্লিকেশন করেছিল গত, প্রায় 2,20,25,000 অ্যাপ্লিকেশন এসেছে, তার মধ্যে 180। দাগিদের প্রতি রাজ্য সরকারের ভালোবাসা অবশ্য আদালতের ধোপে টিকল না। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চও পরীক্ষা থেকে দাগিদের বাদ দিতেই নির্দেশ দিল। সৌভিক মজুমদার, সৌমিত্র রায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি এখানে বলবো যে দাগি একেবারে চিহ্নিত অযোগ্য কাদের বলা হচ্ছে। এক, যে প্যানেলেই যাদের নাম নেই তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে। দুই হচ্ছে সরাসরি যারা র্যাঙ্ক জাম্প করেছে, অর্থাৎ নিচ থেকে যোগ্যদের বঞ্চিত করে যাদের ওপরে টেনে তোলা হয়েছে অন্যায়ভাবে। তিন, সবথেকে বড় কথা, যে ওএমআর শিট যারা জালিয়াতি করেছে, মানে 0 থেকে 50, 3 থেকে 53, বহুবার এই অনুষ্ঠানে সেই ওএমআর শিট জালিয়াতি হওয়া ওএমআর শিট আমরা দেখিয়েছি, সাদা খাতার অডিও টেপ আমরা দেখিয়েছি। এবং এই রকম 17 রকমের জালিয়াতির কথা মাননীয় বিচারপতি রায়ে আদালতে বলা হয়েছিল। আমার অরূপের কাছে আমার পরবর্তী বক্তা প্রশ্নটা খুব সহজ, যে আমার তোমার করের টাকা, ট্যাক্স পেয়ার মানি দিয়ে কেন বারবার দাগিদের পাশে দাঁড়িয়ে সরকার মুখ পোড়াচ্ছে? এইটা তো যোগ্যদের পাশে দাঁড়িয়ে ওদের পরীক্ষা দিতে হবে না, অন্য কি রাস্তা খোঁজা যায়, এই নিয়ে মামলা নয়। একেবারে স্পষ্ট, যাতে যারা চিহ্নিত দাগি
তাদের পরীক্ষায় বসার ব্যবস্থা করা যায়, তাদের ঘুরপথে 10 নম্বর দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। কেন দাগিদের জন্য তোমার আমার করের টাকা ব্যয় করে সরকার এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চ, হয়তো ডিভিশন বেঞ্চে হারের পরের পর সুপ্রিম কোর্টেও যাবে? এইটা কেন? এ তো ধাঁধা অরূপ। সুমন, প্রথমত আমার আগে যিনি শিক্ষক তিনি বক্তব্য রাখছিলেন, আমার নিজেরও খারাপ লাগছিল, কারণ ওনার যন্ত্রণার সাথে বোধহয় বাংলার 10.5 কোটি মানুষ প্রায় সকলেই সহমর্মী। এটা তো ঘটনা যে ওনারা যোগ্য হওয়া সত্ত্বেও ওনাদের চাকরি চলে গেছে, এবং আপনার সাথে আপনিও একাধিকবার যখন প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের কথা বলেছেন, বারবার করে আপনিও উচ্চারণ করেছেন যে একজন নিরপরাধও যেন সাজা না পায়, তাতে যদি 99 জন অপরাধীও যদি ছাড় পেয়ে যায়, কিন্তু সেটা হয়নি এক্ষেত্রে। দেখুন, যোগ্য অযোগ্য, দাগি অদাগি, টেন্টেড নন টেন্টেড, যেই শব্দবন্ধগুলো নিয়ে আমরা আলোচনা করছি, তার আগে মাথায় রাখতে হবে যেদিনকে এই রিপোর্টটা এসেছিল, নির্দেশিকাটা এসেছিল 26,000-এ, সেদিনকে একটা সেকশন জয়োল্লাসের মতো করে আনন্দ করেছিল, রাজনৈতিক আনন্দ করেছিল। তারা আজকে একরকম কথা বলছে ঠিকই, কিন্তু যখন আমার কাছে যোগ্য অযোগ্য আইডেন্টিফাইড, আপনি বলতে পারেন যে এসএসসি কেন অযোগ্যর তালিকাটা জমা দিয়েছে, যোগ্যর তালিকা জমা দেয়নি, আপনার বলার জায়গা আছে নিশ্চিতভাবে। কিন্তু যখন কোর্টের কাছে টেন্টেড মানে দাগিদের তালিকাটা এসএসসি জমা দিয়েছে, একদম তাই, সিবিআই খুঁজে বের করেনি। এসএসসি তালিকাটা জমা দিয়েছে কিসের ভিত্তিতে? সিবিআই তদন্ত করে, সিবিআইও সিলবন্ধ খামেই সেটা জমা দিয়েছিল। তার মানে কি, সুপ্রিম কোর্টের কাছে নির্দিষ্টভাবে ছিল যে কারা টেন্টেড কারা আনটেন্টেড। এবার আপনি বলতে পারেন আনটেন্টেডটা সার্টিফাইড এসএসসি করেনি, সেক্ষেত্রে এটাই সমস্যা। কিন্তু সেক্ষেত্রেও প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন নিয়ে আপনার সাথে একাধিকবার আলোচনা হয়েছে। আজকে ওনাদের এই যন্ত্রণার সাথে আমরা সকলে সমব্যথী। আমি যখন আসছিলাম, মানে আমার আগে ফিরদৌস শামীম বক্তব্য রাখছিলেন, আমি শুনছিলাম, উনি হঠাৎ করে একটা এমন এক্সাম্পল দিন, উনি বিশিষ্ট আইনজীবী, আমি ওনার কাছ থেকে আইন নিশ্চয়ই শিখতে পারি, আমি তো আইন জানি না, আইনের ছাত্র নেই। ডাবল জেওপার্ডির কথা বলছিলেন যে একটা মামলা একজনকে জেল দেওয়া হলো, তার সাথে জরিমানাও দেওয়া হলো। না, সেটা নয় ডাবল জেওপার্ডি। আজকে আপনি ব্যাপারটা হচ্ছে, সুকুমার রায় হজবরলতে লিখে গিয়েছিল না যে হুকুম হলো ন্যাড়া 3 মাসের জেল আর 7 দিনের ফাঁসি, ব্যাপারটা সেরকম দাঁড়াচ্ছে। সরকার ডিসক্রিমিনেট করতে পারে না সরকারের জায়গা থেকে। কারণ কেন বলছি সুমন এই কথাটা, তার কারণ আজকে যারা এখানে এই কথা বলছেন, আগামী দিন যাদেরকে কোট আনকোট টেন্টেড বলা হচ্ছে, তারা যদি গিয়ে মামলা করে, কারণ এই উদাহরণ আমরা দেখেছি এর আগেই ফিরদৌস শামীম রায় যখন শারীর শিক্ষা কর্মশিক্ষার মঞ্চে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন আপনাদের কোনো অপরাধ নেই, আপনারা প্রত্যেককে যোগ্য, আপনাদেরকে অন্যায়ভাবে বঞ্চিত করে দেখা হয়েছে, আপনাদের পাশে আমরা আছি। তারপরে যখন সরকার সুপার নিউমেরিক পোস্ট করেছিল, তখনই ফিরদৌস শামীম এন্ড কোম্পানিরাই কিন্তু আবার গিয়ে মামলা করেছিল। অর্থাৎ এক এক জায়গায় যদি আমি এক এক রকম স্ট্যান্ড চেঞ্জ করি, সরকারও ফিরদৌস শামীমরা চালাচ্ছেন না, কোর্টও চালাচ্ছেন না। আমার বক্তব্য আজকে ঠিক যেভাবে দাগিদের পাশে সরকার দাঁড়াচ্ছে, কেন যোগ্যদের পাশে দাঁড়ালো না? দাগিদের পাশে দাঁড়ানোর বিষয়টা নয়, না একদমই দাগিদের পাশে। মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ একেবারে দাগিদের নিয়েই হয়েছে, বিষয়টা দাগিদের পাশে দাঁড়ানোর জন্য নয়, বিষয়টা সরকার সুপ্রিম কোর্টের রায়কে কমপ্লাই করতে বাধ্য। আমরা সকলে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক তাদের রায়কে মানতে বাধ্য। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, এটা ঘটনা যে 2 লক্ষ অ্যাপ্লিকেন্টের মধ্যে টোটাল 1801 জন সম্ভবত রয়েছে, তার মধ্যে 188 জন এখানে অ্যাপ্লাই করেছেন। এখানে একটাই বক্তব্য, যেটা সকলে আপনারাও দেখিয়েছেন, যে 10 নম্বর, যে যাদের প্রায়র এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে 10 নম্বর, তাহলে যারা অন্যায় করে চাকরি পেয়েছিলেন তারাও কি করে 10 নম্বরের জন্য এলিজিবল হন? এই বক্তব্যটা, এটা হাইকোর্ট সেখানে ইন্টারভেন করতেই পারে। দেখুন, আমি এখানে বলবো যে দাগি একেবারে চিহ্নিত অযোগ্য কাদের বলা হচ্ছে। এক, যে প্যানেলেই যাদের নাম নেই তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে। 2 হচ্ছে সরাসরি যারা র্যাঙ্ক জাম্প করেছে, অর্থাৎ নিচ থেকে যোগ্যদের বঞ্চিত করে যাদের ওপরে টেনে তোলা হয়েছে অন্যায়ভাবে। 3, সবথেকে বড় কথা, যে ওএমআর শিট যারা জালিয়াতি করেছে, মানে 0 থেকে 50, 3 থেকে 53, বহুবার এই অনুষ্ঠানে সেই ওএমআর শিট জালিয়াতি হওয়া ওএমআর শিট আমরা দেখিয়েছি, সাদা খাতার অডিও টেপ আমরা দেখিয়েছি। এবং এই রকম 17 রকমের জালিয়াতির কথা মাননীয় বিচারপতির রায়ে আদালতে বলা হয়েছিল। আমার অরূপের কাছে আমার পরবর্তী বক্তা প্রশ্নটা খুব সহজ, যে আমার তোমার করের টাকা, ট্যাক্স পেয়ার মানি দিয়ে কেন বারবার দাগিদের পাশে দাঁড়িয়ে সরকার মুখ পোড়াচ্ছে? এইটা তো যোগ্যদের পাশে দাঁড়িয়ে ওদের পরীক্ষা দিতে হবে না, অন্য কি রাস্তা খোঁজা যায়, এই নিয়ে মামলা নয়। একেবারে স্পষ্ট, যাতে যারা চিহ্নিত দাগি তাদের পরীক্ষায় বসার ব্যবস্থা করা যায়, তাদের ঘুরপথে 10 নম্বর দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। কেন দাগিদের জন্য তোমার আমার করের টাকা ব্যয় করে সরকার এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চ, হয়তো ডিভিশন বেঞ্চে হারের পরের পর সুপ্রিম কোর্টেও যাবে? এইটা কেন? এ তো ধাঁধা অরূপ।
সুমন, প্রথমত আমার আগে যিনি শিক্ষক তিনি বক্তব্য রাখছিলেন, আমার নিজেরও খারাপ লাগছিল, কারণ ওনার যন্ত্রণার সাথে বোধহয় বাংলার 10.5 কোটি মানুষ প্রায় সকলেই সহমর্মী। এটা তো ঘটনা যে ওনারা যোগ্য হওয়া সত্ত্বেও ওনাদের চাকরি চলে গেছে। এবং আপনার সাথে আপনিও একাধিকবার যখন প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের কথা বলেছেন, বারবার করে আপনিও উচ্চারণ করেছেন যে একজন নিরপরাধও যেন সাজা না পায়, তাতে যদি 99 জন অপরাধীও যদি ছাড় পেয়ে যায়, কিন্তু সেটা হয়নি এক্ষেত্রে। দেখুন, যোগ্য অযোগ্য, দাগি অদাগি, টেন্টেড নন টেন্টেড, যেই শব্দবন্ধগুলো নিয়ে আমরা আলোচনা করছি, তার আগে মাথায় রাখতে হবে যেদিনকে এই রিপোর্টটা এসেছিল, নির্দেশিকাটা এসেছিল 26,000-এ, সেদিনকে একটা সেকশন জয়োল্লাসের মতো করে আনন্দ করেছিল, রাজনৈতিক আনন্দ করেছিল। তারা আজকে একরকম কথা বলছে ঠিকই, কিন্তু যখন আমার কাছে যোগ্য অযোগ্য আইডেন্টিফাইড, আপনি বলতে পারেন যে এসএসসি কেন অযোগ্যর তালিকাটা জমা দিয়েছে, যোগ্যর তালিকা জমা দেয়নি, আপনার বলার জায়গা আছে নিশ্চিতভাবে। কিন্তু যখন কোর্টের কাছে টেন্টেড মানে দাগীদের তালিকাটা এসএসসি জমা দিয়েছে, একদম তাই, সিবিআই খুঁজে বের করেনি। এসএসসি তালিকাটা জমা দিয়েছে কিসের ভিত্তিতে? সিবিআই তদন্ত করে, সিবিআইও সিলবন্ধ খামেই সেটা জমা দিয়েছিল। তার মানে কি, সুপ্রিম কোর্টের কাছে নির্দিষ্টভাবে ছিল যে কারা টেন্টেড কারা আনটেন্টেড। এবার আপনি বলতে পারেন আনটেন্টেডটা সার্টিফাইড এসএসসি করেনি, সেক্ষেত্রে এটাই সমস্যা। কিন্তু সেক্ষেত্রেও প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন নিয়ে আপনার সাথে একাধিকবার আলোচনা হয়েছে। আজকে ওনাদের এই যন্ত্রণার সাথে আমরা সকলে সমব্যথী। আমি যখন আসছিলাম, মানে আমার আগে ফিরদৌস শামীম বক্তব্য রাখছিলেন, আমি শুনছিলাম, উনি হঠাৎ করে একটা এমন এক্সাম্পল দিন, উনি বিশিষ্ট আইনজীবী, আমি ওনার কাছ থেকে আইন নিশ্চয়ই শিখতে পারি, আমি তো আইন জানি না, আইনের ছাত্র নেই। ডাবল জেওপার্ডির কথা বলছিলেন যে একটা মামলা একজনকে জেল দেওয়া হলো, তার সাথে জরিমানাও দেওয়া হলো, না সেটা নয় ডাবল জেওপার্ডি। আজকে আপনি ব্যাপারটা হচ্ছে ওই সুকুমার রায় হজবরলতে লিখে গিয়েছিল না যে হুকুম হলো ন্যাড়ার 3 মাসের জেল আর 7 দিনের ফাঁসি, ব্যাপারটা সেরকম দাঁড়াচ্ছে। সরকার ডিসক্রিমিনেট করতে পারে না সরকারের জায়গা থেকে। কারণ কেন বলছি সুমন এই কথাটা, তার কারণ আজকে যারা এখানে এই কথা বলছেন, আগামী দিন যাদেরকে কোট আনকোট টেন্টেড বলা হচ্ছে, তারা যদি গিয়ে মামলা করে, কারণ এই উদাহরণ আমরা দেখেছি এর আগেই ফিরদৌস শামীম রাই যখন শারীর শিক্ষা কর্মশিক্ষার মঞ্চে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন আপনাদের কোনো অপরাধ নেই, আপনারা প্রত্যেককে যোগ্য, আপনাদেরকে অন্যায়ভাবে বঞ্চিত করে দেখা হয়েছে, আপনাদের পাশে আমরা আছি। তারপরে যখন সরকার সুপার নিউমেরিক পোস্ট করেছিল, তখনই ফিরদৌস শামীম এন্ড কোম্পানিরাই কিন্তু আবার গিয়ে মামলা করেছিল। অর্থাৎ এক এক জায়গায় যদি আমি এক এক রকম স্ট্যান্ড চেঞ্জ করি, সরকারও ফিরদৌস শামীমরা চালাচ্ছেন না, কোর্টও চালাচ্ছেন না। আমার বক্তব্য আজকে ঠিক যেভাবে দাগীদের পাশে সরকার দাঁড়াচ্ছে, কেন যোগ্যদের পাশে দাঁড়ালো না? দাগীদের পাশে দাঁড়ানোর বিষয়টা না, একদমই দাগীদের মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ একেবারে দাগীদের নিয়েই হয়েছে, বিষয়টা দাগীদের পাশে দাঁড়ানোর জন্য নয়, বিষয়টা সরকার সুপ্রিম কোর্টের রায়কে কমপ্লাই করতে বাধ্য। আমরা সকলে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক তাদের রায়কে মানতে বাধ্য। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন এটা ঘটনা, যে 2 লক্ষ অ্যাপ্লিকেন্টের মধ্যে টোটাল 1801 জন সম্ভবত রয়েছে, তার মধ্যে 188 জন এখানে অ্যাপ্লাই করছেন। এখানে একটাই বক্তব্য যেটা সকলে আপনারাও দেখিয়েছেন যে 10 নম্বর, যে যাদের প্রায়র এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে 10 নম্বর, তাহলে যারা অন্যায় করে চাকরি পেয়েছিলেন তারাও কি করে 10 নম্বরের জন্য এলিজিবল হন? এই বক্তব্যটা এটা হাইকোর্ট সেখানে ইন্টারভেন করতেই পারে। কিন্তু আজকে যদি আপনি একই অপরাধে একজনের চাকরি চলে গিয়েছে, তাকে মায়না ফেরত দিতে হয়েছে, তারপরেও সে সারা জীবনের চাকরি, কালকে যে এর গ্যারান্টি কে নেবে কালকে যে তারা আবার মামলা করবে না, তাতে গোটা প্রসেসটা আবার নতুন করে বন্ধ হয়ে যাবে না? না, এর গ্যারান্টি কেউ দিতে পারে না তাকে। কিন্তু আমি বলছি ওই অমিত বাবুর মতো যোগ্যরা যে আজকে বঞ্চিত হলো, সেটা তো এসএসসি সার্টিফিকেটটার জন্য। এসএসসি যদি বলতো যে যারা চিহ্নিত অযোগ্য তার বাইরে সবাই যোগ্য, আজকে বেচারাদের একজনেরও চাকরি যেত না। জিনিসটা খুব সিম্পল। ঠিক এই কথা বলছেন। আজ থেকে 8 বছর 9 বছর হয়ে যাওয়া পরীক্ষার প্রেক্ষিতে যার ওএমআর নেই, নিয়ম অনুযায়ী নেই, আর ভাবুন তাতে গোটা পরীক্ষাটাকে বন্ধ করে দেওয়া যায়, অথচ 6 মাস আগের নিট পরীক্ষা, সেই পরীক্ষাটাকে সার্টিফাই করিয়ে দেওয়া যায়। একদম, আমি একটা জায়গায় সম্পূর্ণ দ্বিমত, সেটা হচ্ছে নিয়ম অনুযায়ী নেই নয়, এই ওএমআর শিট ধ্বংস করা হয়েছে নিয়মটাকে পরিবর্তন করে, এবং ও 3 মাসের জেল আর 7 দিনের ফাঁসির কথা বলছিল। আমি বলছি যে দুর্নীতির গেছো দাদাদের নিয়ে এত রক্ষণশীল কেন হবে একটা সরকার? দেখুন, আমি দুটো কথা বলি। অরব বলার সময় বলছিলেন না যে ওই একজনেরও যাতে শাস্তি না হয় এরকম বিষয় উনি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স আর সার্ভিস জুরিসপ্রুডেন্স গুলিয়ে ফেলছেন। আজকেও দেখেছি ওই যে যখন এই সার্ভিস ম্যাটার করতে গিয়ে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স নিয়ে আসছেন, অনিন্দ কুমার মিত্র খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আশা করি বুঝেছেন, যদি না বুঝে থাকেন আবার গিয়ে সুপ্রিম কোর্ট আছে, আবার গিয়ে আর একবার থাপ্পড় খেয়ে আসবেন। যাই হোক, আপনারাই করবেন। সরকারই গেছিল থাপ্পড় খেতে। এবার ওই যে প্রায়
ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন বলছেন দাদা, যোগ্য মানে হচ্ছে যার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তারা আন্দোলন করছে। অবশ্যই কারণ আমার পাশে একসময় ইনসান ছিল, সেই ইনসানকে র্যাঙ্ক জাম্প করে মমতা ব্যানার্জি চাকরি দিয়েছিল, ফলে তার বিরুদ্ধে অবশ্যই লড়বো। এবং শুধু তাই না, শুনে রাখুন, ডাবল স্ট্যান্ডার্ড নয় দাদা, যোগ্য হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যা থাকবে সেই যোগ্য। এবার তাকে র্যাঙ্ক জাম্প করে চাকরি দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরদৌস বলেনি, ফিরদৌস বলেছিল ধর্মতলা থেকে। আমরা একটু ধর্মের কথা বলি, অমিত রঞ্জন। না, উনি বারবার সেই রাজ্য সরকারের সেই অযোগ্যদের বা অবৈধদের পাশে দাঁড়ানোর স্ট্যান্ডটাই নিলেন। উনি ওনাদের বিষয় নিয়ে চিন্তিত, ওনারা অন্যায় করেছে তাই শাস্তি হচ্ছে, কোটা একটার জায়গায় দুটো শাস্তি হচ্ছে বলে উনি দাবি করছেন। আমার অপরাধটা কি? আমাদের অপরাধ কি? আমাদের জীবন জীবিকা কেড়ে নিলেন প্রথম দিন থেকে। সারা জীবনে আপনি একথা বলতেই পারেন, আপনি ওনাকে দোষারোপ করতেই পারেন, কিন্তু আমার প্রশ্ন, যদি আজকে চালের মধ্যে কাঁকর মানে চাকরি যদি চুরি না হতো, অবৈধ ভাগে টাকার বিনিময়ে নিয়োগ যদি না হতো, তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো। আমরা তাহলে দায়ী আগে কাকে করব? আমাদের এক নম্বর দায়ী রাজ্য সরকার। রাজ্য সরকার যদি চুরি না করতো, আপনাদের সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকার যদি চুরি না করতো না, আপনি যেটা সেই একই কথা বললেন যে ওনারা অন্যায় মানে একটা অপরাধ করেছে তার শাস্তি, কিন্তু আমাদের অপরাধ কোথায়? আমাদের তো না, আপনি 403 জনের কথা বললেন না কেন? যে ওনাদের কোনো, আমরা এতদিন আমার মার্কশিট গুলো, আমার সার্টিফিকেট গুলো দেখে এখন আমাকে হাসে, বলছে আমি তুই সারা জীবন সব থেকে কি করলি? তুই তো হাত কাটা হইলো, কান কাটা ভুল হতে পারতিস, রাজনৈতিক দলে জয়েন করতে পারতিস, তার থেকে তোর লাইফস্টাইলটা অনেক বেটার হতো। তোর ফিজিক্স অনার্স পড়া বৃথা হয়ে গেছে। বাংলার শিক্ষিত বেকাররা আজকে, আমরা শুধু দিশাহারা হয়ে যায়নি, বাংলার শিক্ষিত বেকাররাই 10 বছরে দিশাহারা হয়ে গেছে। তারা দিশা খুঁজে পাচ্ছে না। বড় বড় ইউনিভার্সিটি কলেজ থেকে ভালো বড় রেজাল্ট করার পর তারা কি করবে? আপনি শুনলে অবাক হবেন, আমরা যখন ক্লাসে যাই কচি কাচাদের দিকে মুখ দিয়ে তাকাতে পারি না। তারা প্রশ্ন করে, একদিন আমাকে বলেই বলেছে, স্যার তারাও জানে, লজ্জা হয়ে নির্লজ্জের মতোই বলছি, তারাও আমাদের অবস্থা জানে। তারা যখন তাদেরকে মোটিভেট করার চেষ্টা করি, বাবা তোরা সৎ থাক, তোরা পরিশ্রম কর, ভালো রেজাল্ট কর, ভেতর থেকে বলে, অমিত কি বলছিস, মিথ্যা কথা বলছিস, সততার তো তুই দাম পেয়েছিস নাকি? তুই ওই বাচ্চাদের মোটিভেট করছিস? তার থেকে তো দেখলাম দিনের পর দিন যারা চুরি র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে, যারা ওএমআর ইস্যুতে যাদের 5 থেকে 55 হয়ে গেছে, তারা বহাল তবিয়তে ঘুরে আছে। এবং তারা মাঝে মাঝে আমি শুনতে পাই, চাকরি আমাদের থাকলে তবে তোদের চাকরি থাকবে, মানে আমাদের চাকরি। এই গাছটা তারা কোথা থেকে পায়? যদি রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদত না থাকে বলুন। আমাদের কাছে অনেক খবর আছে, টেন্টেডরা পুরো কনফিডেন্ট যে আমাদের চাকরি যদি না থাকে তোমাদের চাকরি থাকবে না। কোথা থেকে এই গাছ তাদের পাচ্ছে? রাজ্য সরকার। সত্যি অমিতের এই প্রশ্নের মুখে আমাদের কারোর কোনো উত্তর নেই। 240 টাকা দিয়ে আমরা অপরাধ করেছি, কেন আমরা 15 লাখ দিইনি? তাহলে শেষ দিন পর্যন্ত রাজ্য সরকার মনে হয় দাগিদের পাশেই থাকতো। আপনি গ্যারান্টি দিতে পারবেন তো যে যারা কোট আনকোট টেন্টেড বলা হচ্ছে, যদি আজকে সরকার ডিসক্রিমিনেশন করে, তারা আবার মামলা করে এটা আটকে দেবে না? সেদিনকে আপনি আমার বক্তব্য যে রাজ্য সরকার শুধুমাত্র টেন্টেডের জন্য কেন চোখের জল ফেলছে, কেন শুধু দাগিদের জন্য দরদ? আমি বারবার বলছি, একটা বড় অংশ জেলে ঢুকে গেছেন, বড় অংশ, আর বাকিরা। পরের প্রতিবেদন। এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দাগিরা। বিচারপতি সৌগত ভট্টাচার্যর সিঙ্গেল বেঞ্চের পর একই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কিন্তু রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যেভাবে বারবার এই দাগিদের পাশে দাঁড়িয়েছে, তাতে বিস্মিত অনেকে। প্রশ্ন উঠছে, দাগিদের প্রতি রাজ্য সরকারের এত দরদ কিসের? কেন সহানুভূতিশীল হবে না? এত টাকার ডিলিংস হয়েছে, সেই জায়গায় গিয়ে আমরা মাত্র 240 টাকা দিয়েছিলাম বলেই কি আমাদের প্রতি রাগ? এত বড় নির্লজ্জ প্রশাসন, এত বড় নির্লজ্জ সরকার এবং এত বড় নির্লজ্জ একটা কমিশন, এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না। আমরা অর্ধনগ্ন মিছিল করেছিলাম, আর এই কমিশন হচ্ছে পুরোপুরি উলঙ্গ। অন্যদিকে বারবার দাগিদের হয়ে রাজ্য সরকার ও এসএসসির মরিয়া সওয়ালকে সামনে রেখেই বিরোধীরা বলছে, এর থেকে বোঝা যাচ্ছে নিয়োগ দুর্নীতির টাকা একা পার্থ চট্টোপাধ্যায়ের পকেটে যায়নি। পার্থ চট্টোপাধ্যায় তো একটা শুধু বড়ি এই ঘটনা। টাকা ওর কাছে পাওয়া গেছে বলেই যে ওর টাকা, এটা ভাবার কোনো কারণ নেই। অতএব এই দুর্নীতির পেছনে তৃণমূল কংগ্রেসের পুরো প্রতিষ্ঠান জড়িত ছিল, সরকার জড়িত ছিল, এসএসসি জড়িত ছিল,
সব মিলেমিশে এক বিশাল দুর্নীতি হয়েছে। বিরোধীরা বারবার দাবি করে এসেছে এসএসসির নিয়োগ দুর্নীতি আদতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, কমিশনের প্রাক্তন সচিব অশোক সাহা, প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। অর্থাৎ এক কথায় বললে যারা শিক্ষা দপ্তর চালাতেন। বিরোধীদের প্রশ্ন, একটা দপ্তরের মাথারা এত বড় একটা দুর্নীতিতে জড়িত থাকবেন আর সরকারের কেউ তা জানতে পারবে না, এটা কি হতে পারে? পার্থ চট্টোপাধ্যায় টাকা, বান্ধবী, কোটি কোটি সবাই বুঝে গেছেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কে? পার্থ চট্টোপাধ্যায়ের মাথায় তো মুখ্যমন্ত্রী নিজে। এবং যখন প্রেস ক্লাবের সামনে পরীক্ষার্থীরা বসেছিলেন চাকুরির দাবিতে, তখন মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে স্পেশাল কমিটি করে দিয়ে এসেছেন, যার মাথায় ওই শান্তিপদ সিনহা নাকি একটা। মানে চাকরি চোরের ব্যবস্থাটা এবং দুর্নীতির ব্যবস্থাটা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী নিজে। আপাতত দাগিদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিয়েছে আদালত, কিন্তু যাদের জন্য এই দাগিরা চাকরি পেয়েছিল তাদের সবার নাম কি সিবিআই তদন্তে আদৌ কোনোদিন উঠে আসবে? সৌভিক মজুমদার, সৌমিত্র রায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বিস্ময়কর যেটা সেটা হচ্ছে দাগিদের পাশে সরকার আর পুলিশের লাঠির দাগটা পড়ছে অমিতবাবুদের পিঠে। এইখানে বিস্ময়টা। সব থেকে বড় কথা যে আমার আপনার করের টাকা, জনগণের টাকা, ট্যাক্স পেয়ার মানি দিয়ে বারবার এক কোর্ট থেকে এক কোর্ট, এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চ অকারণ গাল বাড়িয়ে এই থাপ্পড় খাওয়ার মানেটা কি হয়? আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে যারা চাকরি বিক্রি করে টাকা তুলেছিল কারা তারা? তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন এসএসসি চেয়ারম্যান, তৎকালীন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, তৎকালীন এসএসসির মুখ্য উপদেষ্টা, সবাই জেলে। অযোগ্যদের এই তালিকা কোর্টে তো দিয়েছে এসএসসি। এখন এই 2025 সালের এই জুলাই মাসে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছিল তাদের জন্য সরকার কেন এত লড়ছে? এরপর তো বিরোধীরা প্রশ্ন তুলবে যে যারা জেলের বাইরে রয়ে গেল তারা কি তাহলে পার্থবাবুদের বকরা পেয়েছিল? কেয়া ঘোষ। সুমন, প্রশ্নটা হচ্ছে যে কেন এই প্যানেলটা বাতিল হলো বা ধাক্কা খেলো, থাপ্পড় খেলে, এটা নয়। প্রশ্নটা হচ্ছে পুরো প্যানেলটা কেন বাতিল হলো। আমরা যদি একটু পেছনে রিওয়াইন্ড করি, তার কারণ যখন অনারেবল জাস্টিস যখন বলেছিলেন ওই 5,000 থেকে 8,000 একটা কী সংখ্যা, সেই যারা অযোগ্য তাদেরকে বাতিল করা হোক, তারা কোথায় চলে গেছিলেন? শটান সুপ্রিম কোর্ট। সেখান থেকে ধাক্কা খেয়ে, থাপ্পড় খেয়ে, যাই বলুন না কেন, চলে এলেন হাইকোর্ট। হাইকোর্ট বারে বারে বলেছেন চাল আর কাকড় আলাদা করুন, সদিচ্ছা ছিল না। কারণ সরকারের সদিচ্ছা দেখাতে পারবে না। দেখালে তো আপনি জানেন যে যারা টাকাটা নিয়েছে, সে রঞ্জন থেকে চন্দন, তারা যারা 25 নিয়েছে থেকে 75, প্রত্যেকের টাকা ফেরত দিতে হবে। এই কারণে এই পুরো বিষয়টা গুলিয়েছিল। উপায় ছিল, নিশ্চয়ই উপায় ছিল, দুটো উপায় ছিল। একটা হলো পুরো প্যানেলটাকে বাঁচিয়ে দেওয়া, তাতে কি হতো, অযোগ্যরাও বেঁচে যেত এবং যোগ্য যারা অমিতদের মতন রয়েছেন তারাও প্রশ্ন তুলতে পারতেন না। বা দ্বিতীয় উপায়, পুরোটাকে ঘেঁটে দাও। অর্থাৎ যারা কলার উঁচু করে বলছে আগে আমাদের চাকরি হবে, যারা নিজেদের ওএমআর শিট র্যাঙ্ক জাম্প করিয়ে, পয়সা দিয়ে, নিজেদের ক্ষমতার আস্ফালন দেখিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের হতো। বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা আপনারা বলছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে, আর বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মাফ করবেন, ব্রাত্য বসু না, কি যেন ব্রাত্য বসু, মাফ করবেন, তারা একটা ভিডিও, চমৎকার ভিডিও আছে সুমন, যদি শোনেন ভালো লাগবে। তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো, যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো, যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে, দিদির ছবি নিয়ে, যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুক এমএলএ ব্রাত্য বসুকে ভোট দিন, জোড়াফুল চিহ্নে ভোট দিন, তো চাকরি আমি তাদেরই দেবো, আমার কোটার চাকরি। সে চাকরি আমি কাকে দেবো? তাহলে সেই চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেবো, আমার পার্টির ছেলেকেই দেবো, আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলেদের দেবো। তার কি বলার আছে? আমার আইনি চাকরি আমি কাকে দেবো বা না দেবো? আমার যেটা ন্যায্য আমার কোটার মধ্যে পড়ে, সেটা নিয়ে কেউ কথা বলতে পারেন? আমার মনে হয় কথা বলা উচিত নয়। সত্যি আমাদের কথা বলা উচিত নয়। আমি জানি না কি কোটা থাকে, যে কোটার জোরে বিশেষ কিছু তৃণমূল করে বলে তাদের চাকরি পেতে পারে। আমি জানি না এটা কোন কোটা, এই কোটার জোরেই এরা চাকরি পেয়েছে।
আর সব থেকে বড় কথা, আমরা শিক্ষামন্ত্রীর কথা বলছি, মুখ্যমন্ত্রী তিনি নিজেকে বলেছিলেন ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে আগে এদেরটা যাদের চাকরি গেছে যোগ্যদের তাদেরটা দেখবো, পরবর্তীকালে যারা বাকি থাকবে অর্থাৎ অযোগ্য তাদেরটাও দেখবো। অর্থাৎ উনি সতেরো মা অসতের মা, বরং আমি বলবো উনি অসতের মা, কারণ উনি জানেন যে অসতের মাধ্যমে তার 25-75-এর ভাগটা এসেছে এবং সেই কারণেই তিনি জানেন, অর্থহীনভাবে বলতে পারেন আমি এদের জন্য সুপার নিউমারি তৈরি করতে পারি। সুপার নিউমারি মানে এদের জন্য বাড়তি ব্যবস্থা, বাড়তি সংস্থান। একটা সরকার ভাবতে পারছেন যে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে, অরূপ বলছেন কি মানবিক, আমি বলছি তাহলে তো চোর ডাকাত খুনি তারাও বলবে আমাদের প্রতি মানবিক হন, আমাদের জন্য তাহলে নিয়ম করে দিন, হ্যাঁ আমার চুরি করার মৌলিক অধিকার রয়েছে। ডাকাত বলবে আমার চুরি করা ডাকাতি করার মৌলিক অধিকার রয়েছে। যদি এরাও যারা অযোগ্যরা চাকরি পেয়েছে এরা চোর বা ডাকাতের থেকে কোনো অংশ কম নন, কারণ তারা অমিতদের বাড়ির হাঁড়িতে তারা ডাকাতি করেছেন, চুরি করেছেন, তার মেয়ের যে ভবিষ্যৎ সেটা চুরি করেছেন। একজন অযোগ্য চাকরি পাওয়া মানে একজন একাধিক যোগ্য চাকরি শেষ। 10 সেকেন্ড অরূপ বললেন তারা নাকি সুপ্রিম কোর্টকে মান্যতা দেন, কমপ্লাই করেন, তা ডিএটার বিষয় কবে কমপ্লাই করবেন আমি জানতে পারি কি? নমস্কার। আমি একটা জিনিস দেখুন, অন্যায় সর্বত্রই অন্যায়, কিন্তু কেয়াদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ধরুন আমি সার্টিফাইড চোর, মানে আমি নিজেই নিজেকে ডিক্লারেশন দিচ্ছি যে আমি আমার পরিবার সহ পরিবার সহ 63 জনকে আমি দুর্নীতি করে চাকরি দিয়েছি। কে আবার তাকে মালা দিয়ে বরণ করবে? কালনার বিশ্বজিৎ কুন্ডু দুবারের এমএলএ ছিল, তারপর বিজেপি জয়েন করে তাকে ক্যান্ডিডেট করে দিয়েছে। কে ক্যান্ডিডেট করেনি? 2021 এ ক্যান্ডিডেট হতে পারেনি, বিশ্বজিৎ ক্যান্ডিডেট হয়ে গেছে। কোন পার্টিতে থাকার সময় চুরি করছে সেটা বলুন। আমি বলছি ইয়েস এন্ড নো, ঠিকই তৃণমূলে থাকাকালীন চাকরি পেয়েছে, আবার যখন বিজেপি রাস্তায় মিছিল করেছিল যে একেবারে যে চাকরি নিজে মুখে দেওয়ার কথা, এমনকি নিজের বাড়ির লোক আত্মীয়দের দেওয়ার কথা যিনি স্বীকার করেছেন, তার বিরুদ্ধে যে বিজেপি রাস্তায় নেমে মিছিল করেছে সেই বিজেপি পরবর্তীকালে তাকে দলে নিয়েছে। কিন্তু এইখান থেকে আমি আবার আমার মূল প্রসঙ্গে ফিরবো, সেটা হচ্ছে এতবার টাকার কথা বলা হচ্ছে। এই টাকার সংশয়টা, সন্দেহটা প্রথম প্রকাশ্যে আনেন একেবারে উপেন বিশ্বাস। তিনি 2022 সালের 31শে মে যুক্তিতক্ক অনুষ্ঠানে একেবারে স্পষ্ট করে ওই শতরঞ্জন তার কয়েনেজ, সেইখান থেকে চরিত্রটি আসল কিন্তু নামটি কাল্পনিক। পরবর্তীকালে সেই আসল চরিত্রের যিনি মালিক তিনি অবশ্য গ্রেফতার হয়েছেন, সম্ভবত প্রেসিডেন্সি জেলে এখন আছেন। কিন্তু এই রঞ্জন কলকাতায় বস্তা করে টাকা পাঠিয়েছে, এই স্পষ্টভাবে এই রঞ্জন, এবং জেলায় জেলায় যে রঞ্জনদের জন্ম হয়েছিল তাদের স্বরূপ প্রথম উদ্ঘাটন করেছিলেন উপেন বিশ্বাস। কি বলেছিলেন উপেনদা? মানুষ হচ্ছে কাল্পনিক, আমি নাম দিয়েছি আমার সিনেমায় কাল্পনিক, কিন্তু যা বলেছি ওখানে সবই বাস্তব। সে বস্তা ভরে টাকা নিয়ে বড় গাড়িতে করে কলকাতায় দিয়ে আসত। ভাবতে পারেন? আমি বলছি আমার পরবর্তী বক্তার কাছে আমি যাব যে সত্যিই কি তাহলে কেউ এই ভয়টা পাচ্ছে যে যারা টাকা দিয়েছে তারা এবার টাকা ফেরত চাইবে? একটার পর একটা কেস স্টাডি আপনাদের দেখিয়েছি, সবাই বলবেন যে হ্যাঁ যারা টাকা দিয়েছে তারা ভয়ঙ্কর অপরাধ করেছেন, ঠিকই তো, কিন্তু পাশাপাশি যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য হওয়া সত্ত্বেও যারা চাকরি পেয়েছে তাদের ওই যে বলি না সব ক্ষেত্রে মুদ্রার আরেকটা পিঠও থাকে। এই তথাকথিত দাগিদের পিঠটা কি একাধিক কেস স্টাডি ক্যামেরার সামনে অনেকে এই অনুষ্ঠানেই সেই প্রতিবেদনও দেখাবো সাহস করে বলেওছেন। এদের ভেতরে অনেকে সবটুকু সম্বল বিক্রি করে চাকরি কিনেছেন, কেনাটা ভয়ঙ্কর অপরাধ, যিনি কিনেছেন তিনি অপরাধী, কিন্তু বাস্তবতাটা হলো কেউ বাপ ঠাকুরদার জমি বিক্রি করেছেন, কেউ মায়ের গয়না বিক্রি করেছেন, কেউ ঘটি বাটি বন্ধক রেখে টাকা দিয়ে চাকরি কিনেছেন। আবার বলছি এটা ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে, জেলায় জেলায় হয়েছে, এবং একাধিক এই রকম সর্বশান্ত হওয়া মানুষ ক্যামেরার সামনে মুখও খুলছেন। আমি বলছি এইটা যারা চাকরি কিনেছেন, আবার বলছি তারা ভয়ঙ্কর অপরাধী, কারণ একজন অযোগ্য চাকরি পাওয়া মানে একাধিক যোগ্যর চাকরি না পাওয়া, এবং তাদের পরিবারটা মেধা সত্ত্বেও শুধুমাত্র অর্থ দিয়ে অসাধু উপায় অবলম্বন করেননি বলে তাদের সর্বস্ব অন্ধকার হয়ে যাওয়া। কিন্তু তা সত্ত্বেও যারা চাকরি কিনেছেন তাদের অনেককে কিন্তু সর্বশান্ত হতে হয়েছে। আজকে কোথায় গিয়ে দাঁড়ালেন তারা? তাদের জন্য অন্যায়ের জন্য কোনো সহানুভূতি নেই, কিন্তু বাংলার অর্থনৈতিক বাস্তবতা এবার তারাই বা কোথায় যাবেন? সৌম্য কি মানবে? দেখুন সুমনদা, অনেকক্ষণ আপনাদের এই আলোচনা সবাই মিলে বলছিল, শুনছিলাম, বেশ ভালোই বলছিল, অনেক টেকনিক্যালিটিস শুনছিলাম, অনেক আইনের বিষয় শুনছিলাম। আগে জানতাম
একটা কথা ছিল বাংলায় যে চোরে না শোনে ধর্মের কাহিনী, এখন চোরেরাই শোনায় ধর্মের কাহিনী। তা আপনি আমাকে একটা কথা বলুন, এখানে অনেক শো করেছেন আপনি বলছেন যে শিক্ষা দপ্তরে এত বড় এসএসসি চুরি মামলায় পার্থ চ্যাটার্জি জেলে। তো পার্থ চ্যাটার্জি তো তৃণমূলের প্রতিনিধিরা বারবার এসে বলেছেন, হ্যাঁ, যে অপরাধ করেছে সে জেলে থাকবে, আইনের পথে চলবে, বিচার হবে। তো পার্থ চ্যাটার্জি জেলে, শিক্ষা দপ্তরের একটা বড় অংশ জেলে, তাহলে কার এখন আটকাচ্ছে ভাই? তাহলে রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা রাজ্য সরকার আপনার আমার ট্যাক্সের টাকা খরচা করে, আমরা কেন চোর বাঁচাতে যাব? তাহলে কি টাকার ভাগ কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে গেছে? তার জন্য এত যন্ত্রণা, এত জ্বালা? কেন কোর্টে যেতে হবে? কি কারণে অযোগ্যদের বাঁচানোর জন্য এত আর্তনাদ, কিসের এত চেষ্টা, আমি জানতে চাইছি। তাহলে কি এই যে যাদের চোখের জল, শিক্ষকদের যে চোখের জল পড়ছে, এই একটা অর্গানাইজ সিস্টেমিক করাপশান যেটা পার্থ চ্যাটার্জি করেছিল, যার মাথা দিয়ে পার্থ চ্যাটার্জি যদি করেই থাকে বা তার শিক্ষা দপ্তর করে থাকে, তাকে বাঁচানোর জন্য কেন মুখ্যমন্ত্রী এবং তার পুরো একটা রাজ্যের সিস্টেম কেন তার পেছনে পড়ে গেল, আদালতে যাচ্ছে? কি কারণটা কি বোঝাতে হবে তো মানুষকে। তার মানে যদি না অযোগ্যদের বাঁচানো হয়, পিঠের চামড়া তুলে নেবে। এসএসসি আজকেও বলেছে, এসএসসি তরফে আইনজীবী, যে যদি দাগীদের না বাঁচানো হয় তাহলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। মানে কি এর? আজকে যদি পরীক্ষাতে বসতে না দেওয়া হয়, একটা সরকার অযোগ্যদের বাঁচাচ্ছে, তার মানে হচ্ছে অপরাধীরা মনে করছে এটা আমাদের সরকার, আর অপরাধীদের অপূরণীয় ক্ষতি হয়নি। হ্যাঁ, এই যে ছেলে মেয়েগুলো যারা বসে আছে তাদেরকে পুলিশ লাথি মারছে, পুরো সিস্টেম তার বিরুদ্ধে চলে গেছে। এই যে শিক্ষকদের কাছে আপনি কি বলছেন, ছাত্ররা, ও বলতে পারেনি অনেক কথা, ছাত্ররা ওদের দিকে তাকিয়ে বলে এই মাস্টারমশাই কি টাকা দিয়ে পেয়েছে নাকি এমনি পেয়েছে? চোর কি চোর না? আপনি বাচ্চাদের সামনে এখন শিক্ষকদের আইডেন্টিটি ক্রাইসিস হয়ে গেছে, তারা চোর কি চোর না। কোথায় এনে দাঁড় করিয়েছে সরকার? 14-15 বছরে একটা মুখ্যমন্ত্রী, আপনি পশ্চিমবাংলায় ক্ষমতা এসেছেন, আপনি বলেছিলেন যে পশ্চিমবাংলায় আপনি একটা সুস্থ প্রশাসন দেবেন। এই নমুনা তার। আপনি চাল আর কাঁকড় বাছার কথা বলছেন। চাল আর কাঁকড় বাছা তো পরে অনেক বিষয়, আমার বন্ধুবর অরূপ বলছিল, চাল আর কাঁকড় বাছার আগে তো পড়ুন দুর্নীতিটা কেন হয়েছিল, এত বড় শিক্ষা দুর্নীতি পশ্চিমবাংলা আগে কখনো দেখেছেন? উত্তর না। আজকে অযোগ্যতেই অযোগ্য সিলেকশন করবে। অযোগ্য যদি যোগ্যদের বাছে, যোগ্যদের পাশে দাঁড়ায়, সেটা একটা অদ্ভুত কাণ্ড হতে পারে, কিন্তু অযোগ্য সবসময় অযোগ্যদেরই অ্যাট্রাক্ট করবে। আর পশ্চিমবাংলায় 5149টা স্কুলের মধ্যে মাত্র একজন করে শিক্ষক। আপনার জ্ঞাতার্থে জানায় 6426টা আপার প্রাইমারির মধ্যে 891টার মধ্যে একজন করে শিক্ষক। শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে। গ্রামের গরিব মানুষ, বাচ্চা ছেলে মেয়েগুলো যারা পড়াশোনা করে, যাদের কাছে মূলধন পুঁজি একমাত্র মেধা ছিল তাদের কাছে পুঁজি, গ্রামের ছেলে শিক্ষা বাংলা মিডিয়ামে পড়ে পড়াশোনা করে, শিক্ষা ফিজিক্স কেমিস্ট্রি অনার্স পড়ে পাশ করে তারা শিক্ষাঙ্গনে যেত, তাদের চাকরিগুলো চুরি হয়ে গেল অর্গানাইজড হতে। একটা দল চুরি করলো, আরেকটা দল, কিছু চোর আরেকটা দলে গিয়ে তারা সেখানে গিয়ে নেতা হয়ে এই চুরিটাকে, এই এত বড় একটা চুরিকে শুধুমাত্র চোর ধরবো বলে তারা এটাকে পলিটিক্যাল প্রোডাক্ট বানানো, রাজনৈতিক একটা পণ্য বানানো। এই রাজনীতি করে ওই অমিত রঞ্জনদের ভাগ্যটা একটু 1-6 পাল্টালো না। আমি বলছি এইখান থেকে আমি পরের প্রতিবেদনে দেখাবো 2025 সালের 4 এপ্রিল বাগদার মামা ভাগ্নে গ্রামের বাসিন্দা ষষ্ঠী বিশ্বাস, তার দাবি যে চাষের জমি বিক্রি করে ছেলের চাকরির জন্য 2 লক্ষ টাকা নগদ দিয়েছিলেন। এরা শুধু ষষ্ঠী বিশ্বাস না, অনেকে মুখ খুলছেন, এমনকি এই যাদের সৎ রঞ্জন, যার আসল নাম চন্দন মণ্ডল, তাকে 2 লক্ষ টাকা, কেউ বলছেন আরও বেশি, দিয়ে চাকরির ব্যবস্থা করেছিলেন। আবার বলছি, আমাদের আশঙ্কা এবং এটা নিঃসন্দেহে বাস্তব, সৎরঞ্জন শুধুমাত্র ওই বাগদার একটায় বা উত্তর 24 পরগনায় নেই, জেলায় জেলায় ছড়িয়েছিল। পরের প্রতিবেদন। আমরা জোগাড় করি, হয়তো কারো কাছে নিতে হয়তো 2-1 লাখ টাকা দিতে পারে গরিব মানুষ হিসেবে। বাড়ির লোকে চন্দন মোড়ল। কিভাবে চাকরি দিবে? কিভাবে দেবে? ওই পয়সা কড়ি দিয়ে হইলো। কিরকম কত টাকা নিয়েছিল? 2 লাখ। 2 লাখ টাকা।
তো জমি বিক্রি করে দিয়েছিল। হ্যাঁ, জমি বিক্রি। আবার বলছি, উপেন বিশ্বাস এদের সম্পর্কে বলছেন যে বস্তা ভর্তি করে টাকা কলকাতায় আসতো। এটা একজন ব্যক্তি বা 2-3 ব্যক্তির খুচরো দুর্নীতি হওয়া সম্ভব যদি না সিস্টেমের একটা বড় অংশ, সব থেকে বড় কথা শীর্ষ অংশ যুক্ত না থাকে। আমি এখান থেকে একেবারে সিবিআইয়েরও স্পষ্ট ভূমিকা এবং তা নিয়ে আমাদের স্পষ্ট প্রশ্ন আছে, যেটা নিয়ে আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব। আমি খুব পরিষ্কার বলছি যে সিবিআই যদি 2 বা 3 লোককে ধরে তদন্তটা গুটিয়ে দেয়, সেটা বাংলার এত কোটি মানুষের কাছে আদৌ কি বিশ্বাসযোগ্য হবে? যে সৎরঞ্জনরা তার অসৎ ভাইদের কোনো টাকা দেয়নি, তারা 2-1 ক্ষুদ্র দুর্নীতি করেছে বটে। আমার পরিষ্কার প্রশ্ন রইল যে যাদের চুরির জন্য আজকে অমিত রঞ্জনরা পথে বসেছেন, তাদের কজনকে ধরা গেছে, কত দূর ওঠা গেছে? এই সমান্তরালভাবে এই দুটো প্রশ্ন তুলব। সুমন, তোমার এই অনুষ্ঠানে এসে বেশ কিছুদিনই আমাকে চোখের জল ফেলতে হয়। আজকের এই অনুষ্ঠানে তুমি বললে প্রাক্তন শিক্ষক, একজন শিক্ষক কখনো প্রাক্তন হতে পারে না, ঠিক সে শিক্ষক চিরকালই শিক্ষক। যেভাবে বলল মানে অমিত রঞ্জন ভূঁইয়া, আমি অবাক হয়ে গেছি। তার চোখের জল আমার হৃদয় স্পষ্ট করেছে, কিন্তু তার চোখের জলে তার যে বেদনা শাসকের কখনো স্পর্শ করতে পারছে না, তাদের হৃদয় স্পর্শ করতে পারছে না। কেমন একজন আমরা শাসক পেয়েছি বোঝা যাচ্ছে। পশ্চিমবঙ্গ আজকের একটা সময় সারা, হ্যাঁ, কিন্তু মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর থেকে প্রকাশ্যে বলেছিলেন আমার প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি সমস্ত আছে। সেসব উনি বলেছিলেন, কিন্তু আসলে ওনার প্ল্যানটা হচ্ছে দাগিদের রক্ষা করা। একটা সময় ছিল পশ্চিমবঙ্গে নিম্ন মেধার একটা লয়্যালটি যাদের আছে, আনুগত্য যাদের দেখাচ্ছে, নিম্ন মেধা থাকলেও তাদের প্রমোট করা হতো। এখন সরকার পরিষ্কার বলছে আমরা দাগিদের প্রমোট করব। তার ফলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে কোথায় গিয়ে হাজির হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। একটা সময় আমরা দেখেছিলাম যে পার্থ চ্যাটার্জি দুর্নীতিগ্রস্ত, দল বললোকে আমরা তাড়িয়ে দিচ্ছি, কিন্তু পার্থ চ্যাটার্জি তো অনেক দিন জেলে আছে। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে সেই শিক্ষা চুরি কিন্তু অনবরত সেই ট্র্যাডিশন সমানেই চলছে। বোঝাই যাচ্ছে যে দল চুরি থেকে সরে আসতে চাইছে না। দুঃখের বিষয় যে প্রশ্নটা তুমি আমায় করেছো, যে সিবিআই যে তদন্ত করছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি না যে তারা কোনো কুল কিনারা করতে চাইছে। তারা বোধহয় কোনো একটা রকমের রিপোর্ট দিয়েই বুঝি তারা তাদের কাজ শেষ, এটাই বোঝাতে চাইছে। সেটা আরজিকরই হোক, এসএসসি দুর্নীতি হোক, সব জায়গায় দেখতে পাচ্ছি সিবিআই যা সুনাম হয়তো একটা সময় ছিল বা মানুষের শেষ ভরসা ছিল, সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। মানে এখানেও তো চাল আর কাঁকড় সিবিআই আলাদা করতে পারতো, তারা কিন্তু নষ্ট করেছে। বোঝাই যাচ্ছে যে দুর্নীতির দমনে তারা সবাই বোধহয় কোথাও একটা একসূত্রে বাধা, এবং তাতেই আজকের বাংলার যে পিছিয়ে যাওয়া, বাংলার যে মেধা, আজকে দেখো বাংলার শিক্ষিত ছেলেমেয়েদের একটা জায়গায় কাজ পেত, স্কুলের চাকরি, সেটাও একেবারে শেষ। আমরা দেখেছি বাংলাদেশে কি হয়েছে যখন চাকরি পাওয়া যাচ্ছে না, ছেলেরা স্টুডেন্টসরা পথে নেমে কি বিদ্রোহ করতে পেরেছে। সরকারের কিন্তু বাংলাদেশের যে ঘটনাটা ঘটেছিল, আমি তাকে সমর্থন করি না, কিন্তু সেখান থেকে বোঝা উচিত আমি যদি এই চাকরি নিয়ে খেলি, আজকে যে যন্ত্রণা আমাদের অমিত রঞ্জন তার মতন ছেলেরা অসাধারণ বক্তৃতা করছে, আমি মুগ্ধ হয়ে গেছি তার ভাষণে। এরাই বক্তৃতাও না, যন্ত্রণাটা বক্তব্য সবকিছু মিশিয়েই তাকে আমাদের এমনই একটা দেশ, তাকে চাকরি থেকে চলে যেতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের দেশ, যে দেশে মেধার যোগ্যতা নেই, যে দেশে যুক্তির যোগ্যতা নেই, যে দেশে খালি পয়সা দুর্নীতির একটা মূল্য আছে, সে দেশের সেই বাংলার কিন্তু ভবিষ্যৎ কিন্তু আমরা নষ্ট করছি। সমান আজকের এই অনুষ্ঠান সারা বাংলার মানুষ শুনছে, সারা পৃথিবীর বাঙালি শুনছে। আজকে একটা কোথাও আমাদের এগিয়ে আসতে হবে, এই দুর্নীতি থেকে আমাদের মুক্ত হতে হবে। সেই শপথ যদি আমরা না নিতে পারি, বাংলা বোধহয় অনেকটাই পিছিয়ে পড়বে। ধন্যবাদ আপনাকে। আমি অধ্যাপক অর্ণব সাহার কাছে যাব একেবারে স্পেসিফিক্যালি, যে একদিকে এসএসসির অদক্ষতা এবং অপদার্থতার একটার পর একটা নিদর্শন তৈরি হচ্ছে। কেন বলছি? একদিকে যোগ্য ছেলেমেয়েদের, যোগ্য শিক্ষকদের নিয়ে ছেলে খেলা চললো,
2016 সালে সরকারকে ভরসা করে, এসএসসির মতো নিয়ামক সংস্থাকে ভরসা করে ওনারা সরকারি চাকরি পেয়েছিলেন, শিক্ষকের চাকরি পেয়েছিলেন। গোটা প্যানেল বাতিল হয়ে গেল এবং তারপর 9 বছর পরে, 9 থেকে 10 বছর পরে আবার তারা পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিতে হবে। আমি বলছি পৃথিবীর কোথায় এটা হয়েছে যে একজনকে 1 দশক পিছিয়ে যে পরীক্ষায় দিয়ে তিনি চাকরি পেয়েছেন আবার সেই পরীক্ষায় তাকে বসতে হবে, তার জন্য প্রস্তুত হতে হবে? তাহলে 9 বছর আগে তিনি তার মেধার জোরে যেটা পেয়েছিলেন সেটা সবটা ওই মুহূর্তে বুদবুদের মতো মহাশূন্যে বিলীন হয়ে গেল। এ কি হতে পারে? যুক্তির বিচারে হতে পারে? আরও কয়েকজন ফ্রেশ ক্যান্ডিডেটের সঙ্গে এই যোগ্য অভিজ্ঞতাপন্ন শিক্ষকরা বসবেন। এই অভিজ্ঞতাতেও একটা চমৎকার গরমিল আছে, সেই গরমিলে আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসব, কিন্তু তার আগে অর্ণব শাহ। সুমনদা, আমি আপনার এই প্রসঙ্গে আসছি, তার আগে আমি একটা ছোট্ট কথা শুধু বলে নিই। সেটা হচ্ছে কেয়া দিয়ে একটা 37 সেকেন্ডের ভিডিও দেখিয়েছেন। সেই ভিডিওটা সামনে আর পিছনে কাটা। উনি সেই সামনে আর পিছনের অংশটা বাদ দিয়ে মাঝখানের এমন একটা অংশ আনলেন যে অংশটা থেকে মনে হচ্ছে যে যেন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই 26,000 চাকরি চুরি প্রসঙ্গে কথাটা বলেছেন। সেটা সম্পূর্ণ মিথ্যা। উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে এই যে আমি দুবার শিক্ষামন্ত্রক, আমি দুবার শিক্ষামন্ত্রক ছাড়া আমি আরো 4টে দপ্তরে থেকেছি, মানে এই বিগত কেনিয়রে, 14 বছরের কেনিয়রে। আমার যারা সহায়ক বা আত্মসহায়ক এই যে পদগুলো, 1 জন 2 জন 3 জন, যে এই সংখ্যাটা, সেই সংখ্যাটা 50-60 জন হতে পারে। একটা আলপিন নিয়েছি কারো কাছ থেকে প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো, এই কথা উনি বলেছিলেন। এই যেখানে উনি শেষ করলেন কেয়াদি, সেই ভিডিওর লাস্ট অংশ এটা ছিল, সেটা কিন্তু উনি দেখালেন না। মানে এই 26,000-এর সঙ্গে ওইটার কোনো মিলই নেই, কোনো তুলনাই হয় না, কারণ ওটা প্রসঙ্গেই উনি কথাটা বলেননি। উনি ওই প্রসঙ্গকেই বলেননি, উনি আত্মসহায়ক এই অংশে বলেছিলেন। সুমনদা, আমি মানে এটা নিয়ে এর আগে একাধিকবার আপনাকে বলেছি যে আজকে চাকরি আছে, কালকে চাকরি নেই, এর থেকে বড় দুর্ভাগ্য কিছু হতে পারে না। এবং একজন শিক্ষক ফ্যাকাল্টির মানুষ হিসেবে আমি এই পুরো ঘটনায় মানে মর্মাহত, লজ্জিত, এবং একই সঙ্গে আমি বলবো যে কোনো মূল্যে সরকার হোক, আইনজীবী হোক বা অন্য যে কোনো পক্ষ হোক, যে কোনো মূল্যে যারা এই যোগ্য চাকরিহারা এই অংশটার পাশে থাকা উচিত। আমি বলছি যে ঘটনায় মর্মাহত তো আমরা সবাই, কিন্তু যারা অযোগ্য, যারা দাগী, তাদের জন্য সরকার এই লড়াইটা করছে কেন? তোমার আমার করের টাকায়। এই জায়গাটাতে আমি একটু বলছি, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে 41 পাতার রায়, তার যে কনক্লুশন অংশ, তার মধ্যে যে 49 নম্বর যে প্যারা, তাতে খুব পরিষ্কার করে তারা বলেছেন যে যারা এখানে মানে কেঙ্কেক নয়, সাপোজ টু বি নন কেঙ্কেক, তারা আবার বসতে পারবে এবং তারা এই মুহূর্তে 31 দিতে পারবে। কিন্তু কোথাও এটা পরিষ্কার করে কিন্তু বলা হয়নি যে যারা কেঙ্কেক তারা পরীক্ষা দিতে পারবে। ক্লিয়ারলি বলা আছে, আমি তোমার রায় শুনিয়ে দেব। একদম দর্থহীন ভাষায় সুপ্রিম কোর্ট বলেছে। এক সেকেন্ড অর্ণব, তুমি বোধহয় ভুলে গেছো। এক সেকেন্ড প্লিজ, ওকে বলতে দেওয়া হোক। অর্ণব, একেবারে স্পেসিফাই করে দেওয়া হয়েছে যে টেন্টেডরা বসবেন না, শুধু তাই নয়, তারা বেতনও ফেরত দেবেন। কোনো অ্যাম্বিগুইটি নেই, কোনো বিভ্রান্তি নেই। কিন্তু আমি বলছি সুমনদা, এখানে অরূপ যে কথাটা বললো যে এটাতে আরো ফার্দার অন্য কোনো জটিলতা আসতে পারে কিনা, এরকম একটা সমস্যা হতে পারে, এরকম একটা জায়গা আছে করে। কিন্তু তার পাশাপাশি আমি একটা কথা বলছি সুমনদা, সেটা হচ্ছে যে 44,000 পোস্ট রাখা হচ্ছে, 44,000, 15,403 জন হচ্ছেন যারা আছেন, তারা এখনো ওই টেন্টেড তালিকায় নেই। এবং এই যে বিভিন্ন মানে 10 নম্বর রাখা হয়েছে এক্সপিরিয়েন্সে, এটা কিন্তু 2011 নভেম্বরে যে স্কুল সার্ভিস কমিশনটা হয়েছিল সেখানেও 5 নম্বর ছিল, এবং সেখানে ওই নাম্বারটা দেওয়া হয়েছিল যারা প্যারাকিচা তাদের জন্য। হ্যাঁ, কিন্তু 2016 তো ওটা হয়নি। মানে এক্সপিরিয়েন্সের জন্য নম্বর রাখা, এক্সপিরিয়েন্সের জন্য নম্বর রাখা কিন্তু ফার্স্ট হচ্ছে এরকম না, এই কথাটা বারবার এড়িয়ে যাওয়া হচ্ছে। এটা কিন্তু 11 সালেও নভেম্বর মাসে যে স্কুল সার্ভিস কমিশন, এবং ওই স্কুল সার্ভিস কমিশনের গোটা স্কুল সার্ভিস কমিশনের ইতিহাসে একটা জিনিস বলো, 2016 বিধিটা আমি নিলাম না, আমি নতুন বিধিতে 10 যোগ করলাম। সুমনদা, এটা তো তাদের সুবিধার জন্য করা হয়েছে, তাদের ওইটা যদি নেওয়া যায় তারা 15,000 জন সেই 15,000 জন 15,403 জন তারা যে চাকরিটা করেছেন সেই এক্সপেরিয়েন্স আমাকে যোগ হয়, সেটা একদিক থেকে তো পজিটিভ, মানে তাদের পক্ষেই যাবে এটা। এবং আমি বলছি আপনাকে সুমনদা, যেটুকু আমি জানি, যেটুকু খবর আমার কাছে আছে, যে আপ্রাণ চেষ্টা কিন্তু করা হবে এদেরকে যতটা পারা যায়, মানে প্রশাসনিকভাবে বা এভাবে যে তারা চাকরিটা পাক, এটাই কিন্তু রাজ্য সরকার চাইছে। এবং এই আমি শক্তি চট্টোপাধ্যায় একটা কথা বলেছিল, যেতে পারি কিন্তু কেন যাব, আমি পরীক্ষা দিতেই পারি কিন্তু কেন দেবো, যে অন্যায় আমি করিনি সেই অন্যায় দায় নিয়ে আমি আবার পুনরায় পরীক্ষা বসবো না। আর একটা কথা বলি, ধরুন 10 বছর আগে যে ম্যাডামরা বিবাহিত ছিলেন না, যে স্যাররা বিবাহিত ছিলেন না, তারা এই সময়ের মধ্যে পরিবার তৈরি করেছেন, ছেলে মেয়ে হয়েছে, কারো 1-2,
তাহলে এই 10 বছরে এখন তো তাদের ছেলে মেয়েদের দায়িত্ব নেওয়ার কথা, তাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর কথা, স্কুলের বাচ্চাদের দায়িত্ব নেওয়ার কথা। এখন তারা আবার ওই নিজের বাচ্চার সেই এবিসিডি পড়বে, যোগ বিয়োগ শেখাবে, পাশে আবার কেমিস্ট্রি ফিজিক্সের বইটা খুলে আবার 10 বছর পরে পড়ে, এটা পসিবল সম্ভব? এটা অরূপ বলছিল রায় মানার কথা, আর উনি বলছিলেন যে রায়টাকে উনি পড়ে শোনাচ্ছিলেন। ওই রায়কে লেখা আছে যে যারা টেন্টেড তাদের টাকা ফেরত দিতে হবে। আমার সিম্পল প্রশ্ন, রাজ্য সরকার কবে টাকা ফেরত নেওয়ার নোটিফিকেশনটা দেবে? ও দাগিদের টাকা ফেরত নেবেন না, আবার ডিএ মামলায় গিয়ে বলবেন আমাদের টাকা নেই। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দাগিদের কোনো টাকা ফেরত নেই। তারা পিঠে চামড়া তুলে দেবে। একটা পয়েন্ট বলি, যদি টাকা ফেরতের কোনো উদ্যোগ দেখছি না, তাহলে আপনি পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা করছেন, পরীক্ষা আমাকেও দেওয়াচ্ছেন, আমার কোনো অপরাধ নেই, আমাকে আবার ঘুরে পরীক্ষা দিচ্ছেন। যে টেন্টেড যে দুর্নীতি করেছে তার কাছ থেকে টাকা ফেরত নিচ্ছে না, তার পরীক্ষা দেওয়ানোর জন্য আপনি হাইকোর্টে তদবির করছেন। অন্যায় না করে শাস্তি, অন্যায় করেও তার আমি গুলিয়ে গেছি, এটা আমরা কনফিউজ যে এটা কি স্ট্যান্ড হতে পারে। না আমার একটা কি স্ট্যান্ড, মানে যারা 10 বছর আগে পরীক্ষা দিয়েছেন তোমরা যোগ্য, পরের বার গিয়ে মামলা করছেন, ওটা কনফিউশন করবে মামার কাছ থেকে, ওটা উনি ক্লিয়ার করবেন মামার কাছ থেকে। এক করে সবাই শুনলে কারোর সময় পাওয়া যাবে। আমি একটা প্রশ্ন করছি, 10 বছর আগে পরীক্ষা দিয়েছে রাজ্য সরকারের চুরি দায় ওদেরকে নিতে হবে এবং যে পদ্ধতি সেটা ওনাদেরকেই করতে হবে। অ্যাবসলিউটলি ক্যাকাফোনি হয়ে গেছে, আপনাদের কারুর কথা কেউ শুনতে পাচ্ছে না। হ্যাঁ সেটা নিয়ে বলতে হবে। অর্ণব বললেন আমি ভিডিওটা ক্রপ করে বলেছি, আমি বলতে চেয়েছি এটাই তৃণমূলের মানসিকতা। তৃণমূলের মানসিকতা হচ্ছে তৃণমূল জামানায় তৃণমূলের লোকেদেরই চাকরি হবে, সে বিভিন্ন ক্ষেত্রে শুনতে পারবেন না। আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আপনারা তো কেউ স্কুলের ছাত্র নয়, 6 জন কথা বললে কারুর একটা বাক্য শোনা যাবে না। আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তী কেয়া হয়ে গেছে। আমি বলছি যে যারা দাগি এসএসসি বলল তাদের টাকা ফেরত দিতে হবে, ভাবুন। এবং এসএসসি একেবারে চিহ্নিত অযোগ্যদের ডিসেম্বর অবধি কন্টিনিউ করার অনুমতিও দিল না। এই দাগিরা রাজ্য সরকারের যদি এসএসসি মানে যেটার জন্য রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে মামলা করলো, যদি এসএসসির পরীক্ষায় বসতে পারত তাহলে কি হতো? যে তারা শিক্ষক এই পূর্ব অভিজ্ঞতার জন্য তারা 10টা নাম্বার এই নতুন বিধিতে তাদের জন্য রাখা হয়েছিল, যোগ্যদের জন্য রাখা হয়েছে, অযোগ্য দাগিদের জন্য রাখা হয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে এটাতে জালিয়াতি করে পুরস্কার। এইটাই আমার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে প্রশ্ন থাকবে। তার কারণ হচ্ছে জালিয়াতির জন্য এসএসসি দাগিদের মাইনে ফেরত নিচ্ছে। নতুন বিধি করে আমি শুরু থেকেই সেই দাগিদের যোগ্যদের পাশাপাশি 10-10টা নম্বর আমি বাড়তি দিচ্ছি। আমি বলছি বিশ্বনাথ চক্রবর্তী, আমি একেবারে পরিষ্কার, এটা তো জালিয়াতির জন্য কার্যত পরীক্ষার ক্ষেত্রে নাম্বারের ক্ষেত্রে আমি পুরস্কার পাচ্ছি। এ কি আইনসম্মত হতে পারে নাকি? একটা সরকার সরাসরি দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে, দাগিদের পাশে দাঁড়াচ্ছে, স্বাধীন ভারতবর্ষে এরকম উদাহরণ আপনি দ্বিতীয়টা দেখাতে পারবেন না। সরাসরি যারা দাগি, সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে, সরাসরি যারা দাগি যাদেরকে মানে সুপ্রিম কোর্ট পরিষ্কার কন্টিনিউ করেনি শিক্ষকতাতে, তাদের হয়ে মানে যারা 17টা বেনিয়মের মাধ্যমে চাকরি নিয়েছে টাকা সমেত, তাদেরকে সরকার যখন সরাসরি আদালতে দাঁড়িয়ে তাদের পক্ষে সওয়াল করে, তাহলে বুঝতে হবে যে একটা সরকারের দুর্নীতিগ্রস্তদের পক্ষে সরাসরি দাঁড়িয়ে যাচ্ছে। দেখুন সুমনদা, আপনি হেডলাইন করছেন কি যে হাইকোর্টে রাজ্য সরকার ধাক্কা খেলো। রাজ্য সরকার ধাক্কা খেলো নাকি আমার যুব সমাজ ধাক্কা খেলো? ধাক্কাটা তো খেলো আসলে এই প্রজন্মের যারা প্রত্যাশা মানে স্কুল কলেজে পড়ছেন, যারা ভেবেছিলেন যে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন হবে, আমি একটা চাকরি পেতে পারি। ধাক্কাটা আসলে তারা খেলেন, এই যুব সমাজকে খাওয়ানো হলো ধাক্কা। আজকে একই সাথে আপনাকে বলতে চাই যে দেখুন, কেবলমাত্র আমরা ভেবেছিলাম যে পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিসভায় আছেন,
হয়তো তিনি দুর্নীতিটা করেছেন। যেভাবে প্রতিটি স্তরে দুর্নীতিগ্রস্তদেরকে রক্ষা করবার জন্য শাসক মানে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, আমি জানি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে কিনা দাগিদের রক্ষা করবার জন্য। তাতে পরিষ্কার যে পার্থ চট্টোপাধ্যায়ের বাইরেও মন্ত্রিসভার সদস্য আরও আছেন। কেন আমি বলছি এই কথাটা আমার নয়, না না, এটা কুণাল ঘোষ পরিষ্কার করে বলেছিলেন যে টাকা নিয়েছে এমন লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আছে। তাহলে মন্ত্রিসভার সেই সমস্ত মন্ত্রীদের রক্ষা করবার জন্যই দাগিদের এতটা মানে সারা পশ্চিমবাংলার মানুষ ছিছি করছে। দেখুন সুমনদা, আমি ভোটে জিতেছি বলেই আমি দাগিদের পক্ষে দাঁড়াতে পারি না, আমি ভোটে জিতেছি বলেই আমি অন্যায়ের পক্ষে দাঁড়াতে পারি না, দুর্নীতির পক্ষে দাঁড়াতে পারি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই অন্যায়দের যারা করেছেন তাদের পক্ষে দাঁড়াচ্ছেন, দুর্নীতি যারা করছেন তাদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে যাচ্ছেন। সংখ্যাগরিষ্ঠে রেখে বলে স্বৈরাচার। আমার কাছে সংখ্যা আছে, তাই আমি যা ইচ্ছা করতে পারি, এই পশ্চিমবাংলাটাকে নরক করে দিতে পারি। এবং একই সাথে অমিত রঞ্জনরা যে আজকে যে কথাটা বলল সেটা আমার কাছে দুশ্চিন্তার। ও একটা সময় বলছে যে এই পশ্চিমবাংলায় জন্মে আমি কি ভুল করেছি। দিনের শেষে কিন্তু এই প্রশ্নটা আসবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কোন পশ্চিমবাংলা তৈরি করছেন যেখানে দাগিদের হয়ে আদালতে সওয়াল করছে আপনার সরকার? কোন পশ্চিমবাংলা তৈরি করছেন যে পশ্চিমবাংলাতে প্রতিনিয়ত শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি? আপনি যখন রাজনীতির উপর ভিত্তি করে আপনি দুর্নীতিটাকে দেখছেন, যখন রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে থাকে তখন আপনি বলেন যে বনসহায়ক দুর্নীতি রাজীব কিভাবে করেছে আমি জানি, আর রাজীব বন্দ্যোপাধ্যায় উল্টো আবার বলেন যে আমার কাছে সমস্ত তথ্য আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বলেন। কিন্তু শেষ পর্যন্ত বনসহায়ক দুর্নীতিতে কারা যুক্ত ছিল তার কোনো ট্রেস, তার কোনো উৎস আজও খুঁজে পাইনি। দিনের শেষে আপনি যে পশ্চিমবাংলাটা তৈরি করছেন, যে পশ্চিমবাংলাটা বছরকে বছর মানে অন্ততপক্ষে মধ্যবিত্ত বাঙালি একটা মূল্যবোধের উপর ভিত্তি করে চলতো, যে বাঙালি হয়তো সেইভাবে গুজরাটিদের মতন অনেক বিত্তশালী ছিল না, কিন্তু একটা মিনিমাম মূল্যবোধের উপর ভিত্তি করে সরকার একটা মিনিমাম মূল্যবোধের উপর ভিত্তি করে বাঙালি সমাজ টিকত। আপনি সেই বাঙালি সমাজের প্রধান যে শক্তিটা শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে আপনি একদম মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বস্তরে কোথাও মনোজিৎ মিশ্রদের মডেল তৈরি করেছেন, করে শিক্ষা ব্যবস্থা উচ্চশিক্ষাকে পরিচালনা করছেন, তো কোথাও ৮,200 প্রাইমারি স্কুলকে বিলীন করে দিয়েছেন। এবং সর্বত্র আপনি যদি লক্ষ্য করেন যে সবচেয়ে প্রথম আঘাতটা শিক্ষার উপরেই শোনা যাবে না। আমারটা মুশকিল হচ্ছে বিশ্বনাথ, আমি জানি না ইদানিং কোনো নতুন লেন্স পড়ছেন কিনা, ভালো কোম্পানির লেন্স বুঝতে পারছি, একটা চোখেই দেখা যাচ্ছে দোষীর পাশে দাঁড়িয়ে আড়াল করছে এরকম, মানে আমি জানি না এখন হাইকোর্টের দোষ বা সুপ্রিম কোর্টের দোষ প্রমাণ হয়ে গেছে কার আমি জানি না, কিন্তু দোষীর পাশে দাঁড়িয়ে আড়াল করছে, মনে করছিল যে যখন সারা ভারতবর্ষ দেখলো পার্লামেন্টে দাঁড়িয়ে এই রকমের ক্রিমিনাল তাকে দাঁড়িয়ে আড়াল করছে, আর বিজেপিকে বললে গায়ে লাগে সিপিএম, বিজেপিকে বললে হবে না, এক সেকেন্ড, বিজেপিকে বললে গায়ে লাগে ফিরদৌস তামিম, বিজেপিকে বললে আমি আবার বলছি সবাই কথা বলছে, কেউ শুনতে পারে না, আমি সব বন্ধ করে দেবো, পিরিয়ড। অনেক হয়েছে। প্রশাসনের দুর্নীতি একটা জিনিস, আর পুরো সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করে দেওয়া, পুরো সমাজটাকে চ্যালেঞ্জ করে দাও, দুর্নীতিগ্রস্ত করো। মানে যখন সরকার যখন দুর্নীতির পক্ষে দাঁড়ায় তখন পুরো সমাজটা বড় দুর্নীতিগ্রস্ত দলের নাম তৃণমূল কংগ্রেস, সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দলের নাম তৃণমূল কংগ্রেস। সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করছো, সমাজকে দুর্নীতিগ্রস্ত করে তুলছো, সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করে তুলছো। আমি আবার অমিতের কাছে যাব। আমরা কি দুর্নীতির প্যারামিটার যেটা হাইয়েস্ট দুর্নীতি সেটাকে দিয়ে নিজেকে তুলনা করবো, না আমরা ভালোর দিকে যাবো? আমার প্রশ্ন এইখানে যে অযোগ্যদের হয়ে আপনাদের রাজ্য সরকারের এসএসসির উকিল সওয়াল করে তাদের মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন ওঠে, রক্ষিত হবে কিনা, খর্ব হবে কিনা। আমরা ন্যায্য চাকরি দাবি আমাদের, আমরা যখন আমাদের অধিকারটা দাবি করি তখন আপনার পুলিশ, আপনার রাজ্য সরকার আমাকে লাঠি দেয়, মাথা ফাটিয়ে দেয়, এটা মেলাতে পারছি না। আর একটা জিনিস আমি একটা জিনিস বিচার ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন করার অধিকার ওনারাই দিয়েছেন যে এখন ওনারা করতে পারেন, কেন উঠবে না? না রায় নিয়ে প্রশ্ন আপনারা থাকতে করতেই পারেন। একটা কথা বলি, 15,403 জনকে কি বলে গেলেন যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, কি বলে গেলেন? আনটেন্টেড বলতে পারলেন না, টেন্টেড বলতে পারলেন না, এই তকমা নিয়ে সারা জীবন বাঁচবো।
তাহলে আমার প্রশ্ন, সে যদি পূর্ববর্তী কোনো চাকরি করে তখনই সে আনটেন্টেড হয়ে গেল? আমাকে লজিকটা বুঝুন। 15,403 জন, সবাইকে আপনি বললেন ইউ আর নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, কিন্তু যেই আমি একটা অন্য কোনো চাকরি আমার অভিজ্ঞতা ছিল তখনই আমি হয়ে গেলাম কি আনটেন্টেড। বিচার ব্যবস্থার এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে যে আপনি কি করে জানলেন? এখানে কি হাইসেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল ইউজ করছেন? হঠাৎ করে ও আনটেন্টেড হয়ে গেল। আমি প্রিভিয়াস জবে, আমি যদি গভর্নমেন্ট জব করতাম, আমি অপরচুনিটি পেলে নিশ্চয়ই যেতাম। আমার সহকর্মীদের যারা প্রিভিয়াস জব করে তাদের নিয়ে প্রশ্ন নয়, অবশ্যই তারা ফিরে যাবে। কিন্তু আমার প্রশ্ন বিচার ব্যবস্থাকে নিয়ে, যে বিচারপতি যখন জাজমেন্ট লিখছে যে ইউ আর নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, নাম্বারটা কত? 15,000, মানে 15,403 জন। তাহলে যেই সে প্রিভিয়াস জব করতো সঙ্গে সঙ্গে সে কী তকমা পাচ্ছে? আনটেন্টেড। কেন? আপনি বলেই গেছেন যে যারা টেন্টেড হবে তাই সে যদি প্রিভিয়াস জব করেও সে আগের জবে ফিরে যেতে পারবে না। তাহলে আপনি এই 15,403 জনের মধ্যে কে আনটেন্টেড, এটা কি কোন প্যারামিটার দিয়ে আপনি, কোন মিটার দিয়ে আপনি মেজার করলেন? আমাকে কিন্তু বিচার ব্যবস্থার কাছে এটা প্রশ্ন হতে হবে। আমাকে হয় টেন্টেড তকমা দিন, না হয় আনটেন্টেড তকমা দিন, আর আনটেন্টেড তকমা দিয়ে আমাকে স্কুলে ফিরে দিন। এর মাঝের ওই মাঝামাঝি কোনো জিনিস আমি মেনে নিতে চাইছি না। বেশ, ঠিক এইখান থেকে আপনারা কি বলছেন আপনারা জানেন। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। SK শামীম, তিনি লিখছেন দাগিদের পক্ষে দাঁড়ানো, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার শামীম। সুব্রত পাল লিখছেন রাজ্য সরকার এবং SSC অযোগ্যদেরই পাশে, সেটা ডিভিশন বেঞ্চেও প্রমাণ করলেন। শ্যামল কর্মকার লিখছেন সরকার আপ্রাণ চাকরিহারাদের পাশে থাকছে, কিন্তু রাজনীতির স্বার্থে বাম বিজেপি সেটা হতে দিচ্ছে না। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন একের পর এক ধাক্কা খেয়েও অযোগ্যদের রক্ষার চেষ্টায় সরকারের কোনো খামতি নেই। তমাল রায় লিখছেন বারবার কোর্টে যাওয়ায় একটা জিনিস পরিষ্কার, সরকার 26-এর নির্বাচনের আগে নতুন করে পরীক্ষা নিতে চাইছে না।